আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ছোট ছোট সব তান্ত্রিক, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা সবাই কি সুস্থ, ঠিকঠাক আছো? আজকে তো বেশ বড়সড় একটা দুর্যোগের হাত থেকে বাংলাদেশ বলা যায় রক্ষা পেয়েছে। সো প্রথমেই আমরা সবাই মানে আলহামদুলিল্লাহ, তাই না? কারণ হয়তোবা অনেক খারাপ কিছু হইতে পারতো। খারাপ কিছু হইলে হয়তোবা নরসিংদী, ঢাকা এই আশেপাশের অঞ্চলগুলোতে অনেক বেশি খারাপ কিছু হইতো। সো আশা করা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে বেশ বড়সড় একটা ক্ষতির হাত থেকে রক্ষা করেছে এবং আমরা সবাই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি এবং ভবিষ্যতে যাতে এরকম দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে সেজন্য আমরা দোয়া করি। সো সবাই তোমরা দোয়া করবা, আমরাও দোয়া করি যাতে এরকম দুর্যোগগুলোর হাত থেকে আমরা রক্ষা পাইতে পারি। কারণ আসলে ভূমিকম্প এমন একটা দুর্যোগ, এটা আসলে তোমাকে যদি বলেও দেয় যে কালকে ভূমিকম্প হবে, আসলে এটা আসলে থামানোর কোনো আ শক্তি কারো কাছে নাই এবং মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কতটুকু অসহায় সেটা কিন্তু এই যে দুর্যোগগুলো, এই দুর্যোগগুলোর সময় আমরা বুঝতে পারি, তাই না? এই যে আমরা এত সায়েন্সের কথা বলি, হ্যাঁ? এই যে আমরা সায়েন্সে এত প্রোগ্রেস করি, এত কিছু আমরা বানায় ফেলেছি। বাট আসলে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো এর সামনে কিন্তু আমরা সবসময় অসহায় হয়ে পড়ি, তাই না? দেখো, আমরা রিজন আবিষ্কার করতে পারি যে এই কারণে এটা হয়, বাট আমরা কিন্তু অসহায়। তার মানে আমরা যতই বৈজ্ঞানিক দিক দিয়ে আমরা উপরে উঠে যাই না কেন, আমরা যতই অগ্রসর হয়ে যাই না কেন, মহান সৃষ্টিকর্তা উনিই সকল ক্ষমতার অধিকারী। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। উনি চাইলেই যেকোনো সময় যেকোনো কিছু সৃষ্টি করতে পারে। উনি চাইলেই যেকোনো সময় যেকোনো কিছু ধ্বংস করে দিতে পারে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বুঝলা? এবং অবশ্যই, অবশ্যই আমাদেরকে এটা বিশ্বাস করে, এটা মেনে নিয়েই বিজ্ঞান চর্চা করে যেতে হবে এবং সবসময় চেষ্টা করে যেতে হবে বিজ্ঞানকে যাতে আমরা মানব কল্যাণে কাজে লাগাতে পারি। ওকে, সো আমরা আগের দিনগুলোতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গে-লুসাক সূত্র, আ এই সূত্রগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি এবং আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সমন্বিত একটা রূপ দেখেছিলাম। আজকে আমরা সবগুলো সূত্র সমন্বয় করে একটা রূপ দেখব এবং আমরা বলেছিলাম যে আমাদের মেন মন্ত্র বা মেন সূত্র ছিল একটা, এবং ওই সূত্রটাকে আমরা এতক্ষণ মেইন সূত্র ধরে কাজ করে যাচ্ছিলাম। বাট আজকে আমরা যে সূত্রটা দেখব এটাই হবে হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে তন্ত্রমন্ত্রের মেন বেস এবং এটা পারলে আসলে আগের সবকিছু ইচ এন্ড এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমরা কি সবাই বই খাতা কলম নিয়ে রেডি? বলো। তোমরা কি সবাই বই খাতা কলম নিয়ে রেডি? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। ক্লাসে উপস্থিতি আজকে কম, হয়তোবা শুক্রবার এজন্য উপস্থিতি কম হইতে পারে। আবার অনেকের হয়তোবা সেকেন্ড পেপার পড়ানো হচ্ছে এইজন্য উপস্থিতি কম হইতে পারে। কারণ সেকেন্ড পেপার হয়তোবা অনেকের সিলেবাসে নাই। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব যে সিলেবাসে কি আছে না আছে ডাজন্ট ম্যাটার। তুমি হচ্ছে এই সময়গুলো এমনিতেও তুমি ওয়েস্ট করবা, অমনিতেও ওয়েস্ট করবা। সো ক্লাসগুলো যদি করে নাও তাহলে বেটার হয়। হ্যাঁ? তো সবসময় ক্লাস করে নেওয়ার চেষ্টা করবা। একটু পরিশ্রমী হইতে হবে। যদি তুমি আসলে পরিশ্রমী হইতে না পারো, তাহলে কিন্তু তুমি অন্যের থেকে পিছায় যাবা। অবশ্যই, অবশ্যই তুমি পিছাতে বাধ্য। কারণ তুমি পরিশ্রম করছো না বলে অন্য কেউ কিন্তু থেমে নাই, তাই না? ওকে, তো চলো আমরা তাহলে শুরু করি। পর্ব ৬ আমাদের টোটাল ১৪ টা পর্ব হবে আমি বলেছিলাম। তো তাড়াহুড়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হ্যাঁ? আচ্ছা। আজকে আমরা দেখব হচ্ছে আদর্শ গ্যাস, আইডিয়াল গ্যাস এবং আদর্শ গ্যাস সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী। হ্যাঁ? তো আমরা বেশি বেশি ম্যাথের দিকে ফোকাস করব এবং আমরা চলো দেখি
প্রথমে আমরা দেখব, লিখো যে আদর্শ গ্যাস সমীকরণ। লিখো আদর্শ গ্যাস সমীকরণ। লিখো 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 লিখো, সুন্দর করে নোট করো। আদর্শ গ্যাস সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাস বলতে কি বোঝায় সেটা আগে আমি একটু বলে দেই। হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? আদর্শ গ্যাসটা কি আমরা আরো ডিটেলসে পড়বো, আদর্শ গ্যাস কাকে বলে, কিভাবে কখন গুলাকে আমরা আদর্শ গ্যাস বলি। তো আসলে আদর্শ গ্যাস একটা কাল্পনিক গ্যাস, ঠিক আছে? আদর্শ গ্যাস কি ভাই? আদর্শ গ্যাস হচ্ছে একটা কাল্পনিক গ্যাস। লিখো দেখি, আদর্শ আদর্শ গ্যাস হচ্ছে একটা মানে কনসেপ্ট। আচ্ছা, যে কোনো জিনিস যখন আদর্শ বলা হবে সেটা আসলে কাল্পনিক। যেমন তোমাকে যদি আমি বলি যে স্টুডেন্ট মানে কি ছাত্র, ছাত্র মানে কি যারা হচ্ছে পড়াশোনা করবে, শিক্ষা নিবে, দিজ আর কল স্টুডেন্টস, তাই না? পড়াশোনা করবে বা স্টাডি করবে বা শিখবে, যা শিখবে মানে লার্নার, সেটা খেলা শিখতে পারে, পড়াশোনা শিখতে পারে, গান বাজনা শিখতে পারে বা আদার্স যে কোনো কিছু শিখতে পারে। তো তুমি বলো দেখি, আইডিয়াল লার্নার বলে কিছু পসিবল? মানে ও কি শুধু শিখবেই সব সময়? কারণ ও কিছু সময় শেখে, কিছু সময় রেস্ট করে, কিছু সময় হয়তো বা অন্যকে শেখায়, কিছু সময় হয়তো বা ধুর আজকে ভাল লাগতেছে না, আজকে না শিখি, আজকে পড়াশোনা না করি। এটা সবারই হয়। তার মানে কোনো কিছুই আইডিয়াল না। সো আইডিয়াল হইতে গেলে আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে, কোনো কিছু একটা ধরে নিতে হবে, হ্যাঁ, যে আইডিয়াল স্টুডেন্ট তার মানে ও সব সময় পড়ে, সারাদিন পড়ে, হ্যাঁ, এটা আমি অ্যাজিউম করে নিব। এটা অ্যাজিউম করলে ও হচ্ছে আইডিয়াল স্টুডেন্ট। ওকে, আইডিয়াল টিচার মানে যার ধ্যান জ্ঞান সব সময় হচ্ছে পড়ানো, তাই না? আইডিয়াল জিনিসটা হচ্ছে একটা কনসেপ্ট, কোনো কিছুই আসলে আইডিয়াল না। এই পুরো পৃথিবীতে কোনো কিছুই আদর্শ না, কোনো কিছুই আইডিয়াল না, এটা একটু মাথায় রেখো। ওকে, সো আদর্শ গ্যাস মানে যে কোনো গ্যাস কে আমরা আদর্শ গ্যাস কখন বলবো? যদি দুইটা জিনিস কখনো মেনে চলে। এক নাম্বার, যে গ্যাস অণুর আয়তন, ঠিক আছে, গ্যাসের মানে এক একটি অণুর, মানে ধরো গ্যাসের অণু আছে না, ছোট 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 অণু, অনেকগুলো অণু আছে না, তো এক একটা গ্যাস অণুর আয়তন খুবই নগণ্য, খুবই নগণ্য মানে খুবই ছোট, এতটাই নগণ্য যে এটাকে নগণ্য বা কি নাই বললেই চলে, নেই বললেই চলে, নেই বললেই চলে। তাহলে এটা একটা অ্যাজাম্পশন যে গ্যাস অণুর আয়তনগুলো খুবই নগণ্য হবে বা জিরোর কাছাকাছি হইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা কি বলো দেখি? আরেকটা কথা হচ্ছে, দেখো ভাই, গ্যাসের তো ধরো অণু আছে, মনে করো এটা একটা অণু, এটা একটা অণু। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো যে কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। ওকে, আর আর কি বলতো, তরল পদার্থের অণুগুলো আরেকটু দূরে দূরে থাকে। মানে তোমাকে যদি আমি সহজে বোঝাইতে চাই, তাহলে মনে করো এটা যদি গ্যাস হয়, মানে এটা যদি লিকুইড, এটা কঠিন, এটা লিকুইড, এটা হচ্ছে গ্যাস। তো আসলে গ্যাসের আসলে বলা যাবে না এভাবে। তো মনে করো কঠিন পদার্থের মনে করো অণুগুলো এরকম কাছাকাছি থাকে, কাছাকাছি থাকে, আর তরল পদার্থের মনে করো একটু দূরে দূরে থাকে, আর গ্যাসীয় পদার্থের মনে করো আরেকটা এখানে, আরেকটা এখানে, আরেকটা যে কোনখানে কোনো ঠিক নাই, ঠিক আছে? তার মানে এটা কি, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড অবস্থায়, মানে কঠিন অবস্থায় সলিড। এটা কি, এটা হচ্ছে লিকুইড অবস্থায়। আর এটা কি, এটা হচ্ছে গ্যাসিয়াস অবস্থায়, গ্যাসিয়াস স্টেট। তার মানে গ্যাসিয়াস অবস্থায় একটা অণু থেকে আরেকটা অণু অনেক দূরে 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 থাকে, ঠিক আছে, অনেক দূরে দূরে থাকে। ওকে, গ্যাস অণু নাকি গ্যাসীয় অণু একটা বললেই হলো বাবা, তাই না? আচ্ছা, তো গ্যাস অণুগুলোর, দেখো এই যে কঠিন পদার্থের যে অণুগুলো, এদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। কি আছে? আকর্ষণ বল, একটা আকর্ষণ বল আছে। আকর্ষণ বলকে কি বলা হয় বলতো ভাই? আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ
বল ভাই, সুন্দর করে বুঝবা, তাছাড়া কিন্তু তুমি এর পরের থিওরিটিক্যাল আলোচনাগুলো বুঝতে পারবা না। তার মানে কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, তাহলে এদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল আছে। ওকে, তো এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা তরল পদার্থের মধ্যেও আছে, বাট অনেক কম। মনে করো 1 বালতি পানি আছে, পানির ভিতরে তুমি হাত দিলে তোমার হাত কিন্তু ঢুকে যাবে, কারণ অণুগুলো এইভাবে সরে যাবে। মনে করো এই যে, মনে করো অসংখ্য তরল অণু এভাবে আছে, এটা মনে করো তরল পদার্থের অণু, ঠিক আছে। এখন তুমি যদি এর ভিতর দিয়ে কিছু একটা মনে করো এরকম একটা কাঠের টুকরা এর ভিতরে পানির ভিতরে ঢোকাচ্ছ, তাহলে কি হবে বলো তো? তাহলে দেখা যাবে যে এই গ্যাসের অণুগুলো সরে যাবে, মানে সরি, এই তরলের অণুগুলো কি হয়ে যাবে বলো? সরে যাবে, তাই না? সরে যাবে, সরে যাবে। আর এই অণুটা ভিতরে ঢুকে যাবে তরলের মধ্যে। কারণ কি? কারণ এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম। কিন্তু বলতো তাহলে এটা কি? এটা হচ্ছে তরলের ক্ষেত্রে, তরল। ওকে, তরল সিস্টেমের ক্ষেত্রে। এবার মনে করো যে একটা কঠিনের অণুগুলো এভাবে আছে, মনে করো একটা কঠিন পদার্থের অণুগুলো এভাবে আছে, ঠিক আছে। তাহলে এর উপরে যদি আমি একটা কাঠের টুকরো রাখি, তাহলে এটা কি ভিতরে ঢুকে যাবে? এটা কি ভিতরে ঢুকতে পারবে বলো দেখি? এটা কি ভিতরে ঢুকবে? ঢুকবে না। কারণ কি? কারণ এই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুবই শক্ত, স্ট্রং একটা ইন্টারমলিকুলার ফোর্স দিয়ে ওরা আবদ্ধ আছে, যে কারণে এটা চাইলেও ঢুকে যাইতে পারবে না, যেটা তরলের ক্ষেত্রে ঢুকে যাচ্ছে। আর গ্যাসের ক্ষেত্রে তো অণুগুলো ভাই কোথায় যে কোথায় থাকে, মানে এটার কোনো হদিশ থাকে না, ঠিক আছে। বাংলায় লিখলে ভালো হইতো, বাংলায় তো লিখতেছি ভাই। সলিড মানে হচ্ছে কঠিন, লিকুইড মানে হচ্ছে তরল, গ্যাস মানে তো গ্যাস, এটা তো বুঝতেছো, তাই না? আচ্ছা, বাংলা লিখতেছি। এটা, এটার তো বাংলা হয় না, এটা তো মানে গোল্লা আর কি, অণু, অণু। ওকে, হ্যাঁ, পিন, পিন ঢুকে যাবে বলছে একজন, বলছো ভাই পিন তো ঢুকে যাবে না। পিনও ঢুকাতে পারবে না যদি না তুমি ফোর্স দাও। কথার কথা, মনে করো এই ক্যালকুলেটর, এখন এই ক্যালকুলেটরের উপরে যদি তুমি পিন ফেলে দাও, পিন কি ঢুকে যাবে ভিতরে? না, তোমাকে ওইটা হ্যামারিং করতে হবে, ওইটাকে কি করতে হবে? হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ঢুকাতে হবে, তাই না? বুঝতে পারো নাই? এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা। আচ্ছা, তার মানে হচ্ছে গ্যাসীয় অবস্থার যে ইয়াটা, তার অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে না। তাহলে আরেকটা অ্যাজাম্পশন কি হবে? একটা হচ্ছে কি, গ্যাস অণুর আয়তন খুবই নগণ্য, মানে গ্যাসের যে অণুগুলো, এই অণুগুলো দেখো অনেক দূরে দূরে থাকবে, মানে সব ছড়াই ছিটাই থাকবে। ওকে, মানে পানিতে তো তাও তুমি একটু বাধা ফিল করবা, যখন তুমি পুকুরে নামো, লাফ দাও, তখন তো তুমি একটা বাধা ফিল করো যে না কিছু একটা আছে। বাট তুমি যদি ছাদের উপর থেকে লাফ দাও, এই যে মনে করো ছাদ, ছাদের উপর থেকে দিলা লাফ, তার মানে কি চারপাশে বায়ু, তুমি কি কোনো বাধা ফিল করবা? হ্যাঁ, কোনো কোনো বাধা ফিল করবে না, তুমি ধূপ করে লাফ দিবা, এমনি করে পড়ে শেষ, ঠিক আছে। পড়বা নিচে, যাবা উপরে, খুবই সিম্পল হিসাব, ঠিক না? তো তার মানে বাতাসের অণুগুলো বা বায়ুর বা গ্যাসীয় অবস্থার অণুগুলো এতটাই উইক ফোর্সে থাকে যে এরা বাধা দেওয়ার অ্যাবিলিটিও রাখে না, এরা বাধা দেওয়ার অ্যাবিলিটিও রাখে না। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে গ্যাসীয় অণুগুলোর গ্যাসীয় অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক মানে একে অপরের মধ্যে, আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, নেই বললেই চলে। তার মানে তুমি যদি কোনো গ্যাসকে আদর্শ গ্যাস বলতে চাও, তাহলে তোমাকে দুইটা জিনিস বলতে হবে, যে ওই গ্যাসের অণুগুলোর আয়তন খুবই ছোট। প্র্যাকটিক্যাল করে দেখাবো? ইফরাত বলতেছে যে ভাই প্র্যাকটিক্যাল করে দেখান, মানে ও এখন চাচ্ছে যে এই দাড়িওয়ালা, হ্যাঁ চশমাওয়ালা, এই চুল ঝাঁকড়া মানুষটা এই শুক্রবারের বিকালবেলা আসছে ক্লাস নিতে, হ্যাঁ আমার জীবনটা বরবাদ করতে আসছে, তো ওরে ছাদ থেকে লাফ দিয়ে প্র্যাকটিক্যাল করাইতে বলি, যে ছাদ থেকে লাফ দিয়ে প্র্যাকটিক্যাল করে দেখাবে।
তো নিচে পড়বে, যাবে তো উপরে, তাহলে আমার আর পরের দিন থেকে ক্লাস করা লাগবে না। হাই রে আল্লাহ, বাবা আমি আর প্যারা দিব না বাবা, তুমি বাদ দাও আমার। ভাই এত এত বদদোয়া কেন, মানে এত এত কেন? বাইসে থাকতে দাও ভাই। আল্লাহ, তোমরা তো ছি 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 ছি। ঠিক আছে, তাহলে এই গেল বিষয়। তাহলে বোঝা গেল আদর্শ গ্যাস কাকে বলবো। আদর্শ গ্যাস কখন বলবো, যখন অণুগুলোর আয়তন খুবই নগণ্য হবে, আর গ্যাসীয় অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। মানে এটা একটা অণু, এটা একটা অণু, এদের মধ্যে কোনো আকর্ষণ বল নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার চলো, তো আদর্শ গ্যাস তাহলে বোঝা হয়ে গিয়েছে। তো আসলে আমরা যে গ্যাসের সূত্রগুলো পড়ি, এগুলো আসলে আদর্শ গ্যাস হিসেবে এরা মেনে চলে। এবং তোমরা ছোটবেলা থেকে গ্যাসের যে ফর্মুলা পড়ে আসছো, সবগুলোই হচ্ছে আদর্শ গ্যাসের কনসেপ্ট তোমরা পড়ে আসছো। ওকে, আচ্ছা। তো এখানে যে জিনিসটা আমরা দেখব, দেখো, আমরা আমরা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছি। তো আমরা প্রথমে কি পেয়েছিলাম বলতো ভাই? বয়েলস ল। প্রথমে আমরা পেয়েছিলাম বয়েলস ল, তাই না? তো বয়েলস ল কি ছিল ভাই বলতো? বয়েলস ল ছিল ভি প্রপোর্শনাল টু 1/p, মানে আয়তন হচ্ছে চাপের কি ব্যস্তানুপাতিক। তারপরে আমরা কি পেয়েছিলাম? তারপরে আমরা পেয়েছিলাম চার্লস ল। চার্লস ল আমাদেরকে বলেছিল আয়তন হচ্ছে কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। এবং তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে অ্যাভোগ্রেডো ল, অ্যাভোগ্রেডোস ল। তো অ্যাভোগ্রেডোস ল হচ্ছে আয়তন হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। এই তিনটা সূত্র আমরা পেয়েছিলাম, তাই না? আয়তন চাপের ব্যস্তানুপাতিক, আয়তন তাপমাত্রার সমানুপাতিক, আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। চাপ বাড়লে আয়তন কমবে, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, মোল সংখ্যা বাড়লে আয়তন বাড়বে। সো এই জিনিসটাকে দাও 1 নাম্বার একটা ইকুয়েশন, এই জিনিসটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, এবং এই জিনিসটাকে দাও হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে এবার আমরা কি লিখবো বলতো? 1, 2 এবং 3 হতে পাই। গেলুসাকটা লাগবে না, এখানে গেলুসাকটা লাগবে না, ঠিক আছে? তাহলে কি লিখবো বলতো? 1, 2 এবং 3 হতে পাই। কি পাই? সব পাই। 3 হতে পাই, 3 হতে পাই, কি পাই? ওই যে বলেছিলাম, মনে আছে যে ভি সমানুপাতিক, তিনটাই তো ভি সমানুপাতিক, তাহলে এই পাশের গুলো গুণ হয়ে যাবে 1/p ইন্টু টি ইন্টু এন। মনে আছে এটা? মনে আছে? ওই যে বলেছিলাম যে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক জেড, তাহলে এক্স সমানুপাতিক কি লিখতে পারি? ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। বস, যারা এক্সপেরিমেন্ট করেছে তাদের পুরস্কার দেন নাই তো? না, এই চ্যাপ্টারে তো আমি আরো কিছু এক্সপেরিমেন্ট দেখাবো, সব মিলায়ে একসাথে দিব, সমস্যা নাই, চ্যাপ্টারটা শেষ হইতে হইতে দিব। ওকে, আচ্ছা, তাহলে ভি সমানুপাতিক 1/p টি এন। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমি যেটা করতে পারি, ধরো এই পিটাকে যদি এই পাশে পার করি, তাহলে পিভি সমানুপাতিক এন টি। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা কি নিতে হয় বলতো ভাই? সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। সমানুপাতিক চিহ্ন যদি আমি উঠাই, মানে এই পিটা এই পাশে গুণ করলাম, এখন এই সমানুপাতিক চিহ্ন উঠাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে আমাকে, তাই না? তাহলে ওই ধ্রুবকটা কি হবে জানো? ওই ধ্রুবকটা হচ্ছে আর, আর এন টি। এখন কেউ যদি প্রশ্ন করো যে ভাই সমানুপাতিক ধ্রুবক আর কেন নিলাম, আসলে তোমরা কিন্তু 9-10-এ অনেক সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছো। যেমন জি একটা ধ্রুবক তোমরা পড়েছিলাম, মহাকর্ষীয় ধ্রুবক। তো এইখানে আর হচ্ছে একটা ধ্রুবক, তাহলে আরটা কি? আর এর পরিচয়টা আমরা এখন দেখব। আর এর পরিচয়টা আমরা এখন দেখব যে আর কি। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। কি? মোলার গ্যাস ধ্রুবক। তার মানে গ্যাসের ক্ষেত্রে এই ধ্রুবকটা আমরা নিতে পারি, গ্যাসের ক্ষেত্রে
এই ধ্রুবকটা আমরা নিতে পারি। হ্যাঁ, আর এর কিন্তু নিজস্ব মান আছে। ও কে কেন হবে না? এখন দেখো কে সব সময় যে আমরা কেই বলবো এমন না। যখন যেই সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, যেমন মনে করো যে অনেক সময় গ্যালিলিও আবিষ্কার করেছে, তখন বলছে গ্যালিলিওস কনস্ট্যান্ট। হ্যাঁ, মনে করো কোনটা প্ল্যাঙ্ক আবিষ্কার করলো, তখন বললো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন তুমি যদি কে নাও, কেও নিতে পারো, বাট আসলে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা একটা অনুমান হয়ে গিয়েছে। যেমন তোমার নাম কি? কে কমেন্টটা করলা কে? নাম দেখতে পাচ্ছি না। মনে করো তোমার নাম কিছু একটা, মনে করো জরিনা বা সখিনা। এখন আমি যদি তোমার নাম জরিনা কেন, তোমাকে আমি সখিনা বলে ডাকবো, তো তুমি তো মাইন্ড করে ফেলবা যে স্যার আমার নাম তো জরিনা, আমাকে আপনি সখিনা বলে কেন ডাকবেন, তাই না? ও আচ্ছা, তোমার নাম মাসুমা, হইলো তাহলে তোমার নাম মাসুমা, তোমার যদি আমি এখন মাসুম বলে ডাকি, তুমি তো রাগ করবা। হ্যাঁ, যে কেন, একটা নাম তো নামই, ডাকলেই হইলো। তো এমনই আসলে বিষয়টা, যে মানে যে যেমনে পারে ডাকতেছে, আসলে বিষয় না, মানে মান সেম হইলেই হইলো, মানুষটা সেম হইলেই হইলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এই সমীকরণটা দিয়েই আমরা অনেক কাজ করতে পারি। এই সমীকরণটা কি? এই সমীকরণটাকে আমরা এভাবে লিখি, পিভি ইকুয়াল এন আর টি, পিভি ইকুয়াল এন আর টি। ওকে, এবং এই সমীকরণটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। কি বলা হয়? আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ। বলো তো ভাইয়ারা, বোঝা গেল কিনা? বলো, বোঝা গেল কিনা? না, ওই যে এসি কমায়। হ্যাঁ, না না না, আসে নাই। ওকে, এখন দেখো আমরা আসলে ম্যাথ করতে যাব, তখন বুঝতে পারবো। এবং পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন তোমাদেরকে আমি একটু বোঝাই দেই যে আসলে জিনিসটা হচ্ছে কি। কফি দিয়ে, এখন তোমাদেরকে আমি একটু বোঝাই যে আসলে জিনিসটা হচ্ছে কি। দেখো, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? পিভি ইকুয়াল এন আর টি, তাই না? তো ভাই, আর তো ধ্রুবক, আর তো ধ্রুবক। তাহলে বলো দেখি, তাহলে বলো দেখি, এদিকে 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 মনোযোগ দাও। তাহলে বলো, যদি টি কনস্ট্যান্ট হয়, টি কনস্ট্যান্ট হয়, এন কনস্ট্যান্ট হয়, এন কনস্ট্যান্ট হয়, তাহলে এটা কিসের সূত্র হবে? তাহলে এটা কিসের সূত্র হবে বলো? তাহলে টি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, তাহলে কিসের সূত্র হবে? তাপমাত্রা কনস্ট্যান্ট, মোল সংখ্যা কনস্ট্যান্ট, তাহলে কার সূত্র হয় এটা? বলো। এইটা কি এই অধ্যায়ের প্রথম ক্লাস? না বাবা, এটা এই অধ্যায়ের 6 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস। বয়েলের সূত্র হবে, তাই না? একজন লিখছো বিওইএল, বোয়েল, সমস্যা নাই, হইতেই পারে, বাংলিশ, তাই না? আমরাও লিখি, আমি আমি ইংরেজি এত বানান ভুল করি, এত বানান ভুল করি, বলার মতো না। ঠিক আছে, তো একটা গল্প মনে পড়লো, যে হচ্ছে ধরো আমি রাজশাহীতে যে এলাকায় থাকতাম, তো ওই সময়ে কিছু মানে বলা যায় যে টোকাই পোলাপানের সাথে আমার বেশ ভালো পরিচয় হয়েছিল। ওই যে নতুন নতুন যখন এলাকায় যাই, তো এলাকায় কিছু থাকে না, মানে পাতি মাস্তান টাইপের টোকাই পোলাপান, তো ওগুলার সাথে আমার বেশ ভালো পরিচয় হয়। তো পরে তাদের সাথে মোটামুটি বেশ 1 মাস মতো আমি ঘোরাঘুরি করতাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 9-এর কথা। তো ওইখানে ওদের মুখে একটা গল্প শুনলাম, যে ওইখানে একটা ছেলে ছিল, ওর নাম সম্ভবত, আচ্ছা নাম না বলি, যাই হোক। তো ও হচ্ছে ফেসবুক আইডি খুলতে গিয়েছিল, তো ফেসবুক আইডির তখন নাম কি ছিল জানো? তখন মনে করো এক একজন এক এক নাম দিত, বাবার রাজকুমার, হ্যাঁ, হ্যাঁ, অচিন রাজকুমার, রাজার রাজকুমার, এরকম নাম দিত। ঠিক আছে, বা স্মার্ট বয় সুমন, বা স্মার্ট বয় রিফাত, এরকম নাম হইতো। মেয়েদের নাম হয়তো কি অ্যাঞ্জেল সাদিয়া, ঠিক আছে, অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক আছে, হ্যাঁ, পাপা কি পারি, এরকম নাম হইতো। তো ও তখন চিন্তা করছে যে ও নাম দিবে হচ্ছে লাভার বয়। ঠিক আছে, লাভার বয় ইমন, এই নাম দিবে। ঠিক আছে, লাভার বয় ইমন। তো ও আসলে বানান জানে না, তো লিখছে কি লাভার বয়
ইমন। তো ও হচ্ছে বয় বানান জানে, আর ওর নামের বানান তো ও জানে, তো লাভার বানান ও আর জানে না। তো ও মেলা কষ্ট করে লিখছে এটা LABOR, ঠিক আছে, মেলা কষ্ট করে এ বানান লিখছে এবং নাম ঠিক হয়ে গেছে। এটা নাম তো আর 28 দিন না কতদিন জানি চেঞ্জ করা যায় না। তো নাম তো সেদিন থেকে পুরো এলাকায় ওর নাম হয়ে গেছে কি লেবার বয় ইমন। লেবার মানে তো বোঝো যারা খাটাখাটনি করে, হ্যাঁ। তো তারপর থেকে ওর নাম হয়ে গেছে কি লেবার বয় ইমন। তো এই যে এরকম বানান ভাই ভুল করতেছে, কখন বানানের থেকে কি হয়ে যাবে বুঝলা, মনে করো এমন বিপদে পড়বা বলার মতো না। মনে করো মান যাবে, সম্মান যাবে, সবই যাবে। তো বানান নিয়ে আমিও বেশ কেয়ারফুল থাকি, আমারও ইংরেজি বানান বেশ উইক। যে কোনো ইংরেজি পোস্ট লিখার আগে আমি 3-4 বার করে স্পেলিং গুগলে সার্চ মারি যে ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, ঠিক আছে, তো একটু সাবধানে। ওকে, আচ্ছা যাই হোক, সব বাদ দিয়ে আমরা তো টি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট হলে এটা হয় হচ্ছে বয়েলের সূত্র, তাই না? এটা হয় হচ্ছে বয়েলস ল, বয়েলস ল। তো মনে আছে ভাই কি বলেছিলাম যে পিভি ইকুয়াল টু এনআরটি। তো আমি কি বলেছিলাম বলতো, যে যে জিনিস কনস্ট্যান্ট হবে ওই ওই জিনিস আমরা উড়াই ফেলবো, যে যে জিনিস কনস্ট্যান্ট হবে ওই ওই জিনিস আমরা উড়াই ফেলবো, মনে আছে না? অবশ্যই মনে আছে তোমাদের। যেটা যেটা কনস্ট্যান্ট ওইটা ওইটা বাদ দিব, তাহলে এটা বাদ দাও, এটা বাদ দাও, তাই না? আর আর তো নিজেই কনস্ট্যান্ট, তার মানে পিভি ইকুয়াল কি দাঁড়াচ্ছে, পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, তাই না? পিভি ইকুয়াল কনস্ট্যান্ট, হচ্ছে না? হয়েছে? ডান। আচ্ছা, এরপরে চলো, এরপরে হচ্ছে যদি আমার পি কনস্ট্যান্ট হয়, পি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, তাহলে কিসের সূত্র হয়? পি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, তাহলে কি সূত্র হয় ভাই? তাহলে হয় হচ্ছে চার্লসের সূত্র, তাই না? চার্লস ল, চার্লস ল। তাহলে আমার সূত্র, মেইন সূত্র হচ্ছে পিভি ইকুয়াল এন আর টি। তাহলে কি কি বাদ দিব ভাই? পি বাদ দিব আর এন বাদ দিব। তো বাদ দাও, পি বাদ দাও, এন বাদ দাও, আর তো নিজেই কনস্ট্যান্ট, আর তো নিজেই কনস্ট্যান্ট, তাই না? তাহলে আর যদি নিজে কনস্ট্যান্ট হয় তাহলে কি হয়, এটা থেকে আমরা লিখতে পারি না ভি বাই টি, ঠিক আছে, ইকুয়াল কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, এটা লিখতে পারি কিন্তু আমরা, কারণ আর তো নিজেই কনস্ট্যান্ট। তাহলে ভি, এই যে টিটা ভাগ করে দাও, তাহলে ভি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট, তাহলে চার্লস ল হয়ে গেল। আচ্ছা, এবার কি কনস্ট্যান্ট ধরবা বলো? হ্যাঁ, এবার মনে করো ধরো হচ্ছে ভি কনস্ট্যান্ট আর এন কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, এটা কার ফর্মুলা রে বাবা বলো? এটা কার ফর্মুলা? এটা হচ্ছে গে লুসাকের ফর্মুলা, তাই না? এটা হচ্ছে গে লুসাকস ল। তাহলে আমার মেন ফর্মুলা তো এটা, পিভি ইকুয়াল এন আর টি, পিভি ইকুয়াল এন আর টি। তাহলে কি কি বাদ যাবে বলো তো? তাহলে বাদ যাবে হচ্ছে, তাহলে বাদ যাবে হচ্ছে ভি, তাহলে ভি বাদ দাও আর এন বাদ দাও, তাহলে পি ইকুয়াল আর টি থাকে। তার মানে টিটা যদি এখানে ভাগ করো তাহলে কি থাকে, পি বাই টি ইকুয়াল কনস্ট্যান্ট। খাতার সাথে মিলাই দেখো, এটাই কিন্তু গে লুসাকের ফর্মুলা ছিল, টি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল পি টু বাই টি টু। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে পি কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট, পিও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট, তাহলে কি সূত্র হয় ভাই? তাহলে হয় হচ্ছে অ্যাভোগ্রেডোজ ল, অ্যাভোগ্রেডোজ ল। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল এনআরটি, তাহলে কোনটা কোনটা আমার আউট হবে বলো? অ্যাভোগ্রেডো ফর্মুলা থেকে পি আর টি আউট হবে, তাহলে পি আউট, টি আউট। তাহলে আর তো কনস্ট্যান্ট, তাহলে কি থাকে ভি ইকুয়াল এন আর, তার মানে কি ভি বাই এন ইকুয়াল কনস্ট্যান্ট। মিলে, সবকিছু মিলে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে কি, তার মানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল
P2 V2, V by T কনস্ট্যান্ট, তার মানে কি V1 by T1 ইকুয়াল V2 by T2, PRT কনস্ট্যান্ট, তার মানে কি P1 by T1 ইকুয়াল P2 by T2, V by N কনস্ট্যান্ট মানে কি V1 by N1 ইকুয়াল V2 by N2, সো মুভিস কট, তাই না? তোমার একটা মন্ত্র থেকে ইচ এন্ড এভরিথিং ডান। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? ভাই আপনার চুল বড় হয়ে গেছে। আরে বাবা, তান্ত্রিকদের চুল বড় হবে না তো কার চুল বড় হবে বলো? ওকে, সো আজকে যদি কেউ নতুন আসো তাহলে তার জন্য এটা বুঝতে অসুবিধা হবে, কারণ এগুলো আমাদের বাকি 5 দিনের পড়া, আমরা 5 দিনে পড়ে আসছি। তো কেউ একদিন আমাকে একদিন ক্লাসে বলেছিল ভাই 30 মিনিট ধরে একই স্লাইড কেন পড়ান? তো দেখো এই জিনিসটা কিন্তু অ্যাডমিশনে আমি 10 মিনিটে পড়াই, অ্যাডমিশনে 10 মিনিটের পড়া, বাট তোমাদেরকে বিল্ড আপ দিতে এতদিন লাগলো, তোমাদেরকে ফিলিংসটা দিতে এতদিন লাগলো। তো কেমিস্ট্রি আমি গতানুগতিক ওয়েতে তোমাদেরকে পড়াতে চাই না, আমি চাই বাংলাদেশে সব থেকে মানে বাংলাদেশের স্টুডেন্ট সব থেকে উইক হচ্ছে কেমিস্ট্রিতে, সোজা কথা, ঠিক আছে? বাংলাদেশের স্টুডেন্ট সব থেকে উইক কিসে? কেমিস্ট্রিতে। সবাই ভাবে কেমিস্ট্রিতে ভালো পারি, কেমিস্ট্রি হচ্ছে বাংলা, সবাই ভাবে। তো দিন শেষে পরীক্ষায় যাই, বাংলা লিখে আসে, হ্যাঁ 0 0 0 0 0, মনে করো 50-এ পাই 10, 50-এ পাই 5, 7, 8, 9, 10, এই যে 5 লাখ স্টুডেন্ট ফেল করে এইচএসসিতে, 5 লাখ স্টুডেন্ট ফেল করে, বুঝছো না কি একটা অবস্থা? এরাও কিন্তু ভাবে যে রে কেমিস্ট্রি তো সোজা রে, বাংলা ইংরেজি অঙ্ক এবিসি দূর হয়ে গেল, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমাদের হইলো, তাই না? তো আমরা আসলে এখন আর এর মান দেখতে চাইবো যে আর এর মানটা কি, তাই না? আর এর মান আসলে কত? ওকে, বুঝলা আর এর মান কত বা আর এর এককটা কত, এটা আমরা আগে দেখি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? লিখো দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? এটা একটা কোয়েশ্চেন তোমাদের মনে এখন যে ও মাই গড আর এর ভ্যালু কি? আর এক দলের মাথায় আর একটা কোয়েশ্চেন আছে যে ये यार क्या चीज है बे, এ क्या चीज है, তাই না? অনেকের এখন মনে করছে আর আবার কি, কোত্থেকে আসলো? তখন আর কি সেটা একজনের মাথায় কোশ্চিন, তাই না? তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আর? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ আর? তাহলে দুইটা কোশ্চিন এখন তোমাদের মাথায়, এটা বুঝতে হবে যে আর কি, কোত্থেকে আসছে আর। ভাই আপনি যদি ইংলিশ না পারেন তাহলে বোর্ডে সব ইংলিশ জিন 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 ইংরেজির জিন রে বাবা, এসএসসি লেভেলে ছিল। এই কে বলতে রে? মান পারলে কি হয়ে যায়? মান পারলে হয়ে যায় রে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? আর এর মান তো সবাই জানে 8.314, আর কি মিন করে সেটা জানতে হবে গাধা, হ্যাঁ? ছিল এসএসসি তে ছিল পিভি ইকুয়াল টু এনআরটি, অনেকে পড়ে আসে, অনেকে হচ্ছে আর এর ভ্যালুটাও জানে 8.314, বাট আর এর আসলে মানটা দরকার আমাদের, মানে আর কি, হোয়াট ডাজ ইট মিন বাই আর, এটা আমাদের জানতে হবে। কোন একটা জিনিসের মিনিং আমরা বুঝতে চাই না, দেখো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় প্রবলেম। এই জেনারেশন, আমার জেনারেশন, তোমার জেনারেশন, আমাদের জেনারেশনের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা। আমি কিন্তু আমাকে ইনক্লুড করে বললাম, কারণ আমি কোথাও না কোথাও ওই দিন শেষে তোমাদের থেকে 5-6 বছরের বড় বা 6-7 বছরের বড়। তো তুমি বা আমি বলা যায় যে অলমোস্ট ওই সেম থ্রুতেই পড়ি, তাই না? জেন জি যেটাকে বলে। তা আমাদের কমন প্রবলেম হইলো কি যে আমরা ধৈর্যটা আমাদের খুবই কম, আমরা ধৈর্য কখনো বাড়াইতে পারি না। আমরা হচ্ছে সবসময় নাম্বার দেখি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর, বাট আমরা এই সিগনিফিকেন্স, যে কোনো জিনিসের আমাদের পড়তে হবে সিগনিফিকেন্স,
ওইটা কি বোঝায়, কেন বোঝায়, কোত্থেকে আসছে, তুমি যদি প্রত্যেকটা জিনিস এভাবে বুঝে বুঝে পড়ো, কেমিস্ট্রিও কিন্তু তোমার কাছে দেখবা যে অনেক ইন্টারেস্টিং মনে হবে। ওই যে যেটা বললাম যে আমাদের দেশে কেমিস্ট্রির মানে গলা টিপে হত্যা করা হয়েছে কেমিস্ট্রিকে, ঠিক আছে। ফিজিক্সকে তাও একটা জাতের মধ্যে রাখা হয়েছে, ম্যাথস বেশ ভালো অবস্থানে আছে, বাট আমাদের দেশের কেমিস্ট্রিকে এভাবে গলা ধরে গলা টিপে হত্যা করা হয়ে গেছে সেদিন। আচ্ছা যাই হোক, এগুলা না বলি, পড়াই আমরা, ঠিক আছে। তো আর এর ভ্যালুটা আমি সোজা কথা একটু বলে দেই, কনস্ট্যান্ট যেহেতু, তো কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট। তো আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। ওকে, আচ্ছা ভালো কথা। এখন কথা হচ্ছে যে ভাই জুল কোত্থেকে আসলো, এটা আমরা একটু দেখি যে আর এর একক। তো দেখো আর এর ইউনিটটা আগে বের করব, ইউনিট অফ আর, ইউনিট অফ আর। কেউ এসআই একক, সিজিএস একক এগুলা নিয়ে মাথা ব্যথা করবা না, আমি থাকতে এসআই সিজিএস নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে কোনো টেনশন নিও না। ওকে, আচ্ছা তাহলে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না, পিভি ইকুয়াল এন আর টি। তাহলে আর ইকুয়াল কি হবে ভাই, আর ইকুয়াল হবে পিভি বাই আর টি, তাই না, পিভি বাই আর টি না, পিভি বাই আর টি। ওকে, আচ্ছা তাহলে এককটা তোমার কাছে মনে হইতে পারে যে পি এর একক কি, পি এর একক কি বলতো ভাই, পি এর একক হচ্ছে প্যাসকেল। চাপের একক কি, চাপ, পি ইকুয়াল এফ বাই এ, এটা তোমরা পড়ে আসছো 9-10-এ, এফ বাই এ, এফ এর একক কি নিউটন, ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, তাই না, নিউটন পার মিটার স্কোয়ার, বা যেটাকে আমরা বলি হচ্ছে প্যাসকেল, তাই না। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার লিখলাম, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আয়তনের একক কি ভাই, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাই না, আয়তনের একক, আয়তনের একক মিটার কিউব ডিভাইডেড বাই, এই আর কেন লিখছি এখানে এনটি, গাধা গাধা, আমি গাধা। তাহলে এন এর একক কি, এন এর একক হচ্ছে মোল, টেম্পারেচারের একক কি, টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন, টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিচে এনটি হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক 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 ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা তাহলে বলো কি হবে, তাহলে যেটা হবে উপরে কি থাকে বলো তো, মানে মিটার স্কোয়ার, মানে এটা মানে কি, তাহলে এটা হয়ে যাবে দেখো 3 আর -2 কত হয়ে যাবে, হয়ে যাবে উপরে নিউটন মিটার, থাকবে কি নিউটন মিটার, আর নিচে থাকে মোল ইন্টু কেলভিন। এটা এটা নিউটন মিটার কিভাবে, এই যে পাওয়ার পাওয়ার যোগ হয়, 3 আর -2 তাহলে 1 থাকে, নিউটন মিটার, নিচে থাকে মোল পার কেলভিন। নিউটন মিটার, নিউটন মিটার মানে বোঝো, এই যে বাবারা ডাব্লিউ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, তোমরা তো এখন ভেক্টর পড়ো, তাহলে ভেক্টর অনুযায়ী লিখলাম। তো এফ 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 এস কস থেটা, যদি থেটা 90 ডিগ্রি হয়, হ্যাঁ থেটা যদি 0 ডিগ্রি হয়, মানে এফ যেদিকে এসও সেই দিকে, তাহলে এফ এস, তাই না, থেটা ইকুয়াল 0 ডিগ্রি, মানে বস্তু যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে সরণও সেই দিকে হচ্ছে, তাই না রে, বল যেদিকে প্রয়োগ করছি সরণে সেদিকে হচ্ছে, তাহলে এফ এস। তাহলে কাজের একক কি, বলের একক নিউটন, সরণের একক কি মিটার, এই নিউটন মিটার মানেই কিন্তু জুল, নিউটন মিটার মানেই কিন্তু জুল, নিউটন মিটার মানেও জুল, বোঝা গেল। 90 হলে 0 হয়ে যাবে, গাধা, ফিজিক্স পড়ে নাই, ভেক্টর পড়ে নাই। এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর লম্ব হইলে দুইটা ভেক্টরের কি হয় রে, ডট গুণফল 0 হয় না, তো cos 90 হইলে হবে, তাহলে নিউটন মিটারটাই হচ্ছে জুল। তাহলে কাজের একক যেটা, এই পিভি এর এককও সেটা, তার মানে কিন্তু এটাও মনে রাখবা ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এটা যেমন সত্য, চাপ গুণ আয়তন এটা কিন্তু কাজের সূত্র, এটা মনে রাখবা, ফিজিক্সে তোমরা এটা সেকেন্ড ইয়ারে পাবা।
সেকেন্ড ইয়ার। পিভি মানে কোন বস্তুর উপরে প্রযুক্ত চাপ আর আয়তন কতটুকু কম বেশি হইলো সেটা যদি তুমি যোগ করতে পারো, মানে গুণ করো, তাহলে কিন্তু তুমি কাজ পাবা। মানে গ্যাসের ক্ষেত্রে তো তুমি ভাই বল প্রয়োগ করে সরণ দেখবা না, গ্যাসের ক্ষেত্রে কাজ কি বুঝবা? গ্যাসের ক্ষেত্রে কাজ হচ্ছে কতটুকু চাপ প্রয়োগ করে কতটুকু সংকুচিত করা হলো। তাহলে গ্যাসের ক্ষেত্রে কাজ হচ্ছে পিভি। বুঝো, ফিল নাও, ফিল নাও। ম্যাথ হয়ে যাবে ভাই, টেনশন নিও না, বাট জিনিসগুলো বোঝার চেষ্টা করো। দেখো তোমার কাছে এই যে এরকম সিলিন্ডার, ঠিক আছে না, সিলিন্ডার, ওকে। এই সিলিন্ডার তোমার কাছে আছে, তো এটা মনে করো এটার আদি অবস্থান, ঠিক আছে, এটা মনে করো পিস্টনের আদি অবস্থান। এখন এই পিস্টনের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। কি প্রয়োগ করা হয়েছে ভাই? এই পিস্টনের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে। কি পরিমাণ চাপ? পি পরিমাণ চাপ। পি পরিমাণ চাপ প্রয়োগ করার কারণে যে জিনিসটা হলো, খেয়াল রাখো, পি পরিমাণ চাপ প্রয়োগ করার কারণে ওর পিস্টনটা নেমে গেল, পিস্টনটা নিচে নেমে গেল। তাহলে পিস্টনটা আগে কোথায় ছিল বলতো? পিস্টনটা আগে ছিল এখানে, এখন চলে আসছে এখানে। তার মানে দেখো যে এতটুকু পরিমাণ আয়তন কি হলো, সংকুচিত হয়েছে। দেখো এই যে এতটুকু পরিমাণ আয়তন সংকুচিত হয়েছে। আগে আয়তন ছিল এতটুকু, V1, এ পুরোটা হচ্ছে V1, মানে লেন্থ না, এ পুরোটা ভিতরের টুকু গ্যাসের আয়তন V1। আর এখন কতটুকু দেখো, এতটুকু কমে গিয়েছে। তাহলে এখন আয়তনটা কত? আয়তনটা হচ্ছে V2। তাহলে এই যে চাপ প্রয়োগ করে গ্যাসের যে আয়তন আমি কমিয়ে ফেললাম, চাপ প্রয়োগ করে গ্যাসের যে আয়তন আমি কমিয়ে ফেললাম, এটাতে কাজ হয়, এটাতে কাজ হয়। এবং এই কাজের সূত্র কি হবে বলো দেখি? এই যে আয়তন কমে গেল, চাপ প্রয়োগ করলাম, আয়তন কমে গেল, তাহলে এখানে কাজের সূত্র হবে কি বলতো ভাই? ডাব্লিউ ইকুয়াল পি ডেল ভি, মানে চাপ প্রয়োগ করে আয়তন কতটুকু পরিবর্তন করেছি, মানে পি কত হবে? V2 মাইনাস V1, বা V1 মাইনাস V2, যেটাই করো না কেন, V1 মাইনাস V2, এটাই হচ্ছে কাজ। বোঝা গেল? তার মানে পিভিও কিন্তু কাজ। গ্যাসের ক্ষেত্রে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ এস না, গ্যাসের ক্ষেত্রে কাজ হচ্ছে পিভি, কতটুকু চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তন কতটুকু কমিয়ে ফেললাম। ক্লিয়ার? সেম জিনিস, বল প্রয়োগ করে কত দূর গেল, তাহলে বল গুণ সরণ, চাপ প্রয়োগ করে কতটুকু কমলো, চাপ গুণ আয়তন, শেষ। বল গুণ সরণ, চাপ গুণ আয়তন, বল গুণ সরণ, চাপ গুণ আয়তন, এই সিম্পল। তার মানে এই যে পিভি, পিভিটা কি? নিউটন মিটার। তাহলে নিউটন মিটার মানে কি? নিউটন মিটার মানে হচ্ছে জুল, নিচে হচ্ছে মোল, কেলভিন। তাহলে এককটা কি দাঁড়ায় বলতো? জুল পার মোল পার কেলভিন। তার মানে আর এর এককটা কি? আর এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আর এর একক কত? জুল পার মোল পার কেলভিন। বুঝাতে পারছি? বুঝাতে পারছি? এটা হচ্ছে আর এর একক। তাহলে আর এর মানটা কত ভাই? আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এখন তোমাকে আমি একটা প্রশ্ন দিব। এখন প্রশ্ন, ঠিক আছে, বিশ্ববিখ্যাত প্রশ্ন, সবাই বড় বড় ম্যাথ পারবে, বাট এটা কিন্তু অনেকেই বোঝে না, যে আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন বলতে কি বুঝো? বলতে কি বোঝো? আর এর মান
8.314 জুল পার মোল পার কেলভিন বলতে কি বুঝো? একজন জানি সঠিক উত্তর দিয়েছিল, আমি দেখলাম, হাফসা। হ্যাঁ, বেশ সুন্দর। বলো, এটা মানে কি বোঝায়? আরে বলে এসআই, আমি বারবার বলতেছি এসআই নিয়ে মাথা খারাপ করো না, হ্যাঁ। একজন লিখছে কিছুই না, হেই। এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে 1 মোল গ্যাসের পার মোল, পার মোল মানে কি 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের তাপমাত্রা, কেলভিন মানে কি তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয়, কি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, তাহলে কিন্তু আর এর মানটা আসলে কাজ বোঝায়, কাজ কাজ। আর এর মানটা কি বোঝায়? কাজ বোঝায়। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়, বোঝা গেল? তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু কাজ করতে হয় ভাই? 8.314 জুল কাজ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আর এর মান। তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে পরিমাণ কাজ, মানে কত জুল? 8.314 জুল কাজ করতে হয়। ওকে, বোঝা গেল কিনা বলো? আচ্ছা, এখন আর এর মানটা কিভাবে আসছে ভাই? তাহলে একটু আর এর মানটা দেখাই দেন কিভাবে আসছে। ওকে, আর এর মানটা কি? আর এর মানটা হচ্ছে ওই যে আর ইকুয়াল টু কি ভাই? পিভি ডিভাইডেড বাই এনটি, পিভি ডিভাইডেড বাই এনটি। তো পি এর মান কত নিব বলো? পি এর মান নিব হচ্ছে 101.325, মনে আছে ওই যে পড়াইছিলাম 101.325, বায়ুমণ্ডলীয় চাপ, নর্মাল অবস্থায় চাপ, তাই না? বায়ুমণ্ডলীয় চাপ নিব। আর আয়তন কত হবে? মনে আছে এসটিপি পড়িয়েছিলাম, এসটিপি, এসটিপি, এসটিপি কি? এসটিপি তে চাপ হচ্ছে 1 এটিএম, 1 এটিএম মানে 101.325 প্যাসকেল। আর আয়তন কত? আয়তন হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তো প্যাসকেলের ভিতরে যখন, আচ্ছা প্যাসকেল মানে কি ভাই? প্যাসকেল মানে নিউটন মিটার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আয়তনও নিতে হবে আমাকে মিটার কিউবে, 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে এটা হচ্ছে আয়তন 22.4 ইন্টু 10⁻³ ওকে, ডিভাইডেড বাই, এই এন এর মান কত? বলো, এন এর মান হচ্ছে 1। টেম্পারেচার কত? টি কত? এখানে টি হচ্ছে 273 কেলভিন বা 0°C। এটা হচ্ছে এসটিপি, এসটিপি তে চাপ এত, আয়তন এত, টেম্পারেচার এত। তাহলে টেম্পারেচার কত দিব? 273। তাহলে এটা করলে আর এর মান কত আসে? আর এর মান কত আসে? হুম, 101.325 হবে, এটা কিলো প্যাসকেল গাধা।
বলো বলো বলো, কত হবে? কারণ আমরা প্রতি মোলে হিসাব করবো, এই জন্য 1 মোল ধরে নিয়েছি। কত আসে রে? 101, 3 2 5, 22.4 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 273, 8.314। 8.314 একক কি হবে? জুল পার মোল পার কেলভিন। ওকে, বোঝা গেল তাহলে আর এর মানটা কোত্থেকে আসছে? খালি মুখস্থ করে যা, খালি মুখস্থ। হ্যাঁ, এই যে এখানেই তো আমার কাজ শেষ হয়ে যেত। আমি যদি খালি এখানে বলতাম আর এর মান 8.314, আমার কাজ শেষ, তোমারও কাজ শেষ। বাট এই যে আমি এতগুলো আজাইরা পেঁচাল পারলাম, এটা দরকারি না বলো? তুমি যদি এই জিনিস না বোঝো যে জুল থেকে আসলো বা গ্যাসের ক্ষেত্রে কাজ কিরকম হয়, তাই না, সেটা তো তোমাকে বুঝতে হবে। এই জিনিসটা তোমরা কেন জানি বুঝতে চাও না। তোমাদের মধ্যে এখন একটা টেন্ডেন্সি আছে, হ্যাঁ, আমি অনেক গার্ডিয়ানকে দেখছি ঢাকায় বিশেষ করে, পড়াইতে যাইতাম, পড়াইতে গেলে দেখতাম যে গার্ডিয়ান হচ্ছে লিমিট ঠিক করে দিত। ও এইচএসসি 26-এর একজনকে পড়াইতে গেছিলাম, বলছে বাবা 6 মাসের মধ্যে বই শেষ করা যাবে না? আমি বলি আন্টি 6 মাসে আপনি কেন বই শেষ করবেন? মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ করতে যাচ্ছে কেমিস্ট্রি। আমি বললাম যে আন্টি আপনি 6 মাসে কেন বই শেষ করবেন? আন্টির উত্তর হচ্ছে যে বাবা ওর ফ্রেন্ড সার্কেলের যারা, তারা আসলে ওইভাবে টিচার নিয়েছে যে 6 মাসে পুরো বই শেষ করে দিবে। মানে তার ছেলের যে নিতে পারবে কিনা সেটা ম্যাটার না, ওর ছেলের ফ্রেন্ড সার্কেল কি করেছে, টিচার ঠিক করেছে 6 মাসের মধ্যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করবে। দ্যাটস ওয়াই উনি চায় যে উনার ছেলেকেও 6 মাসে শেষ করতে হবে। মানে উনার ছেলের ভালো রেজাল্টের জন্য না, উনার ছেলে বেশি বোঝে এজন্য 6 মাসে, তাও না, কি অন্যের সাথে কম্পিটিশন, মানে ওরা আগে আগে শেষ করে দিচ্ছে, আমার ছেলেকেও আগে আগে শেষ করতে হবে। ভাই, একটা কেমিস্ট্রি বইটা দেখে ছোটখাটো চ্যাপ্টার কম, তাই বলে এই না যে তুমি ইজিলি পার করে যাবা। হ্যাঁ, আর এর মান তুমি 8.314 দিকে ধুপধাপ ম্যাথ করে শেষ, ডান। বাট এটা তুমি কখনোই পারবা না, তোমার এটা কখনোই লং লাস্ট করবে না। তুমি দিন শেষে ভার্সিটিতে যে ধরা খাবা, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে যে ধরা খাবা, ধরা তুমি খাবাই, ঠিক আছে, এতটুকু শিওর। একজন বলছে 273 কি হিসেবে লিখলাম? ওই যে এসটিপি তে নিয়েছি সব ভাই, এসটিপি তে সবকিছুর ভ্যালু বসিয়েছি। ওকে, চলো তাহলে আর এর মানটা আমরা বুঝলাম। আচ্ছা শোনো, এখন আর এর না 2 রকম মান আছে, আর এর 2 রকমের মান আছে। ওই যে বলছিলা এসআই আর সিজিএস, তোমরা খালি মাথা খারাপ করো, তোমরা খালি মাথা খারাপ করো ভাই, এসআই কোনটা, হ্যাঁ, পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর, হ্যাঁ, সিজিএস কোনটা, তাই না? এত মাথা খারাপ করবা না গাধাগুলা। দেখো, আমি এসআই টার্মটা লিখতে চাই না, তো দাও দাও তোমাদের জন্য লিখছি এসআই। তো আর এর মান 8.314 একটা নেওয়া যায়, এটার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। ওকে, আর আর এর আরেকটা মান আছে সিজিএস এ, আর এর আর এর আসলে একটা দুইটা না, আর এর আসলে হাজার হাজার মান আছে, হাজার হাজার মান নেওয়া যায়। ইন ফিউচারে যদি কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হও, যদি কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হও, দেখবা যে তোমাকে বড় একটা বই ধরাই দেওয়া হবে, এ বই নে, বই নিয়ে কি করবা, বই নিয়ে আর এর ভ্যালু খুঁজবা, এত তাপমাত্রায় এই গ্যাসের আর এর মান কত তোমাকে দিয়ে দিবে, যা তুই সব নিয়ে ফেল, তোমারে দুনিয়ার সব সূত্র দিয়ে দিবে, তোমারে দুনিয়ার সব ডাটা দিয়ে দিবে, কত তাপমাত্রায় কত টেম্পারেচারে পানির ঘনত্ব কত, পানির এনথালপি কত, সব তোমাকে দিয়ে দিবে। এত বড় একটা বই তোমাকে দিয়ে দিবে, পরীক্ষার হলে খুঁজে 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 বের করবা, এত এত এত, ঠিক আছে, মানে খুঁজবা পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্ট। বাট আসলে আমাদেরকে এগুলো মুখস্থ করানো হচ্ছে, ভালো, সমস্যা নাই, ছোট ছোট তো মুখস্থ করা যায়, বাট এগুলোর আসলে খুব একটা ভ্যালু নাই। মানে তোমাকে এগুলা মুখস্থ যে করাই নিচ্ছে, এই জিনিসগুলো মুখস্থ করা কিন্তু কোনো ক্রেডিটের কাজ না, সো এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া উচিত এভরি টাইম। তো আর এর মান হচ্ছে 0.0821, এবং এখানে এটার একক হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখন এটা কোত্থেকে আসছে? এই আর এর মানটা কিভাবে নিব বলতো? এই আর এর মানটা হচ্ছে পিভি বাই আরটি। তাহলে পি এর মান কত বলতো ভাই এসটিপি তে?
এসটিপি। পি এর মান কত? পি এর মান হচ্ছে 1 এটিএম। 1 এটিএম। ভি এর মান কত? ভি এর মান 22.4 লিটার। হ্যাঁ, বারবার আর টি কেন লিখছি রে বাবা, এনটি। আর টি এর মান কত? 273 কেলভিন। এটা বসাই ফেলো তাহলে হয়ে যাবে। তো পি এর মান কত? 1। ভি এর মান কত? 22.4। এন এর মান 1 আর টি এর মান কত? 273। এটা করলে আর এর মান কত আসে দেখো তো। এটা করলে আর এর মান কত আসে? 22.4 ডিভাইডেড বাই 273, এই যে 0.0821। ঠিক আছে, তো 0.0821। এটার একক কি হবে? এই যে এটা নিয়েছি কিসে? লিটারে। এটা নিয়েছি এটিএম এ, এটা কেলভিনে। তাহলে লিটার এটিএম পার মোল পার কেলভিন। এখন কথা হচ্ছে আর এর মান কখন কোনটা ইউজ করব, তাই না ভাই? এখন তোমাদের তো এটাই প্রশ্ন যে আর এর মান কখন কোনটা ইউজ করব, তাই না? আর এর মান কখন কোনটা ইউজ করব। এই অধ্যায় শেষ হতে কয়টা ক্লাস লাগবে? একজন মহামান্য ব্যক্তি প্রশ্ন করেছে। তো এই ক্লাস শেষ হইতে টোটাল 14টা লেকচার লাগবে। লাস্ট 3টা লেকচার, একটা সিকিউ সলভিং, একটা এমসিকিউ সলভিং, একটা অ্যাডভান্স প্রবলেম সলভিং। ওকে, তার মানে থিওরি ক্লাস হবে 11টা, মানে আজকের পরে আরো 5টা থিওরি ক্লাস তুমি বাবা। আমার যদি মনে হয় যে আরো 2-1টা ক্লাস এক্সট্রা নেওয়া উচিত, আমি নিতে পারি, এটা আমার ইচ্ছা। ওকে, আচ্ছা, তাহলে বলো তো আর এর মান এটা কখন ইউজ করবো, এটা কখন ইউজ করবো? ভাই শোনো, এসআই সিজিএস এত মাথা ঘামাবা না। যখন তোমার লিখো, এটা এই স্লাইডটা বাদ দেই, হ্যাঁ এই স্লাইডটা বাদ দিয়ে নতুন স্লাইড নেই। 2টা ডাব্বা করো, একটা ডাব্বা, একটা ডাব্বা, 2টা ডাব্বা। ওকে, হইল। লিখো আর এর মান 8.314 তখনই নিব যখন চাপ থাকবে, চাপের একক হবে প্যাসকেল, চাপ থাকবে প্যাসকেল এককে, আর আয়তন থাকবে মিটার কিউব এককে। যদি এইভাবে থাকে তাহলে আর এর মান নিব 8.314। আর আর এর মান 0.0821 কখন নিব? কখন নিব? যখন পি এর মান থাকবে এটিএম এককে, আর ভি এর মান থাকবে কি এককে বলতো? ভি এর মান থাকবে লিটার এককে, লিটার এককে। যদি পি এর মান লিটার এটিএম এককে, ভি এর মান লিটার এককে, তখন আমি আর এর মান নিব 0.0821। বুঝতে পারছো বাচ্চা কাচ্চারা? হ্যাঁ, আদিত্যনাথ, আচ্ছা তোমার ম্যাথটা আমি দেখে পরে সলভ করে দিচ্ছি। আচ্ছা, তুমি পানির উপরে সংগ্রহ করা হচ্ছে বলছো, তো এখানে পানির চাপটা এটা আলাদা, আমরা ওই কনসেপ্টে এখনো আসি নাই, আসবো পরে, সমস্যা নেই। ওকে, সহজ হিসাব কখন নিব? যখন এটিএম লিটার। এটা কখন নিব? যখন প্যাসকেল আর মিটার কিউব, তখন। ওকে স্যার, সিজিএস এ তো অন্য মান দেওয়া, অন্য মান দেওয়া থাক, তুমি ভাই প্যারা নিও না, বাদ দাও, ওইটা বাদ দাও, এটা যা করাচ্ছি তা দেখো, ঠিক আছে? সিজিএস আমি বুঝতে পারছি 10⁻⁻7 দিয়ে করা, তাই তো? 1 জুল সমান ওই যে আর্ক সেকেন্ডে করা আছে, এটা আসলে সিজিএস এ না, এটা আমরা হচ্ছে এটিএম লিটার ধরে আমরা করতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে এটাকে আমরা সিজিএস না বলি, এটাকে আমরা সিজিএস না বলি। ওকে, ডান ডান ডান। তাহলে আমরা কি ম্যাথে যাইতে পারি বলো তো? ম্যাথ গেলে পারবো। এখন আরেকটা থিওরি খালি দেখাই দেই, লাস্ট ওয়ান, যে দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? এ কি সব কি হচ্ছে বলো তো? পিভি ইকুয়াল টু এনআরটি আমাদের মাদার ফর্মুলা। আমাদের মাদার ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে আমাদের মাদার ফর্মুলা। এই যে একজন বলে ফেলছে ফট করে, মাদার ফর্মুলা কেন বললেন, ফাদার ফর্মুলা কেন না, তাই না?
তো মাদার ফর্মুলা এই কারণে বলা হচ্ছে কারণ যেটা থেকে আরো অনেকগুলা ফর্মুলা নিয়ে আসতে পারি সেটাকে আমরা মাদার ফর্মুলা বলি, বুঝলা? এখন আসলে এটা হয় যে আমরা আসলে আরেকজনকে জন্ম দান করার ক্ষমতা সেটা শুধু মায়েদের থাকে, মানে আমরা যেভাবে দেখি, কারণ আসলে মায়ের পেট থেকেই তো হয়, তাই না? মায়ের পেট থেকে তো সন্তান হয়, সে কারণে আমরা মাদার ফর্মুলা বলি, কারণ একটা ফর্মুলা থেকে আদার্স ফর্মুলা বলা হয়, এই জন্য আমরা ফাদার ফর্মুলা না বলে মাদার ফর্মুলা বলি, এটা মনে রাখবা। ওকে, এটা নিয়ে আর্গুমেন্টের কিছু নাই যে মাদার ফর্মুলা কেন ফাদার ফর্মুলা না কেন, বুঝলা? আচ্ছা, কারণ এখান থেকে আরো আদার্স ফর্মুলা চলে আসতে পারে। ওকে, সো দেখো মোল সংখ্যা এন কি, এন হচ্ছে মোল সংখ্যা, এন নিয়েই যত কাজ হবে, এন হচ্ছে মোল সংখ্যা। ভাইয়া তোমরা ক্লাস 9-10-এ পড়ে আসছো এন ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম, পড়ে আসছো না? ইকুয়াল ভি ডিভাইডেড বাই 22.4 এসটিপি তে, ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল কি এন ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23, তাই না? এই ফর্মুলা তোমরা পড়ে আসছো না? এই ফর্মুলা কিন্তু তোমরা পড়ে আসছো অলরেডি। একটু তোমরা আওয়াজ দাও না, পড়ে আসছো না এই ফর্মুলা? যেখানে ডাব্লু কি, ডাব্লু হচ্ছে ভর সংখ্যা, মানে ভর আর কি, ভর, ভর সংখ্যা না, সরি, ভর। এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর, ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে আয়তন, এন কি, এন হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, ডান। আর এন হচ্ছে মোল। ভাই এনটা ইটার মতো লাগে, তাই না? লাগুক, কি আছে কপালে, দেখা যাবে সকালে। কিসের ভর? এই তোমার ভর, আমার ভর, গ্যাসের ভর, একটা ভর দিলেই হলো, ঠিক আছে? তাহলে ভাই দেখো তো, এন এর জায়গায় আমরা কিন্তু অনেক কিছু লিখতে পারি। তার মানে পিভি ইকুয়াল এনআরটি, এটা যেমন ফর্মুলা, ডাব্লিউ বাই এম আর টি, এটাও একটা ফর্মুলা। একই, এই কালি কই গেল, পেনের কালি শেষ হয়ে যায় মাঝে মধ্যে। পিভি ইকুয়াল ভি ডিভাইডেড বাই 20, ওই এটা না, কারণ ভি তো আসলে এটা চেঞ্জ চেঞ্জ হইতে পারে। পিভি ইকুয়াল এন বাই 6.023 ইন্টু 10⁻23 আর টি, এটাও আমরা লিখতে পারি, তাই না? এই দুইটা ফর্মুলা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা, এইটা আমাদের একটা ফর্মুলা, এইটা আমাদের একটা ফর্মুলা। ওকে, হয়েছে, ডান। স্যার আমার কলেজে এই অধ্যায় নাই, তোমার জীবনে তো আছে, করে ফেলো, কি আছে? হ্যাঁ, এই যে ইয়া চলে আসছে, সাদিকুল বলে থিওরি কম করান, ম্যাথ বেশি করান। কারণ কি জানো? কারণ হচ্ছে তুমি থিওরি নিতে পারবে না। ভাই ম্যাথ সবাই পারে, আমি বারবার বলি কেমিস্ট্রি ইজ আ থিওরিটিক্যাল সাবজেক্ট, কেমিস্ট্রি ইজ আ থিওরিটিক্যাল সাবজেক্ট, কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট না। বাট ম্যাথ করাবো, এখন পুরো ক্লাস ম্যাথ করাবো, একদম ধুমধারাক্কা ম্যাথ হবে, চলো। ওকে, আরেকটা ফর্মুলা আমাদের লাগবে, আরেকটা ফর্মুলা, লাস্ট ফর্মুলা আমাদের লাগবে। দেখো ভাই, পিভি ইকুয়াল টু, আচ্ছা ঘনত্ব, ঘনত্বের সাথে সম্পর্ক, ঘনত্ব, তাহলে বলো তো পিভি ইকুয়াল, ভাইয়া বলো পিভি ইকুয়াল কি? পিভি ইকুয়াল এন আর টি। তাহলে এন মানে কি ভাই? এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম, ভর ভাগ আণবিক ভর, আর টি। এবার যে কাজটা আমি করছি খেয়াল রাখো, এই এমটাকে এখানে নিয়ে আসবো, ভিটাকে নিচে নিয়ে আসবো, তাহলে পি এম ইকুয়াল ডাব্লিউ বাই ভি আর টি। লিখতে পারি আমি? বলো, লিখতে পারি? এই যে এমটাকে এখানে, ভিটাকে নিচে, তাহলে পি এম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আর টি,
লিখতে পারি পারি আচ্ছা ভাই বলো দেখি এই ডাব্লিউ বাই ভি কে কি বলা যায়? ভর ভাগ আয়তন, এই জিনিসটাকে কি বলে? ভর ভাগ আয়তন, রো ইকুয়াল ওই যে এম ভাগ ভি, ভর ভাগ আয়তন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ভাই? ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি, তাহলে এই জায়গাটায় তুমি লিখে দাও ডেনসিটি। তাহলে পি এম ইকুয়াল রো আর টি। তাহলে রো যদি বের করতে বলে তাহলে রো ইকুয়াল পি এম ডিভাইডেড বাই আর টি। তার মানে ঘনত্ব বের করতে বললে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ঠিক আছে, ঘনত্ব বের করতে বললে এই লিখছে একজন ডাব্লিউ ইকুয়াল এম জি, গাধা। আমি ওজন বলছি রে, আমি বলছি হচ্ছে ভর। একজন বলছে কেন জানি হতাশ লাগে বারবার। ওকে ডান, তাহলে এটা আমরা কি ম্যাথে যাইতে পারি? বলো, ছোট বাচ্চা বড় বাচ্চা সবাই বলো, চলো ম্যাথে যাই। করো। যে ছেলেটা বললা যে কেন জানি হতাশ লাগে বারবার, তোমাকে একটা কথা বলি যে মানুষকে খারাপ কাজের দিকে প্রভাবিত করে কে? শয়তান। তো এই যে শয়তান যে মানুষকে খারাপ কাজের দিকে প্রভাবিত করে, এটা করার একটা স্টাইল আছে শয়তানের। শয়তানের এই স্টাইলটাই হচ্ছে তোমাকে প্রথমে হতাশ করবে। যখন তুমি হতাশ হয়ে যাবা তখন তুমি তোমার এই হতাশাকে কাটানোর জন্য কি করবা? থিঙ্ক করবা যে কি করলে হতাশ কাটানো যায়, কি করলে এই হতাশাটা কাটানো যায়। তখন তোমার মাথায় আস্তে আস্তে অনেক উদ্ভট চিন্তা ভাবনা আসবে। হ্যাঁ, তখন তোমার মাথায় অনেক রকমের খারাপ চিন্তা ভাবনা আসবে যে এইটা করলে মনে হয় শান্তি পাওয়া যাবে, বা এইটা করলে মনে হয় শান্তি পাওয়া যাবে, বুঝলা? তো এই যে এজন্য হতাশা বা হতাশ হওয়া, এটাকে বলা হয় শয়তানের স্কুলে ভর্তি হওয়া। বা শয়তানের যদি কোনো স্কুল থাকতো, শয়তান যদি কোনো একটা ক্লাসরুম খুলতো বা কোনো একটা বিদ্যালয় খুলতো, তো বিদ্যালয়ে কি থাকে? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তাই না? পঞ্চম শ্রেণী, এভাবে দশম শ্রেণী পর্যন্ত থাকে না স্কুলে? তো শয়তানের যদি কোনো স্কুল থাকতো তাহলে ওই স্কুলে ভর্তি হইলে আমরা কোন ক্লাসে ভর্তি হই? ধরো তুমি জেনারেলি ক্লাস 1-এ ভর্তি হইলা, তো শয়তানের স্কুলের ক্লাস 1-এ যারা পড়তো তারা হচ্ছে এই হতাশাগ্রস্ত বাচ্চাগুলা বা হতাশাগ্রস্ত মানুষগুলো। কারণ তুমি হতাশ হওয়া মানে শয়তানের স্কুলে ভর্তি হইলা, ক্লাস 1-এ ভর্তি হইলা। তারপরে আস্তে আস্তে তোমাকে আপগ্রেড করবে, তোমাকে আরো হতাশ করবে, ক্লাস 2-এ নিয়ে যাবে, ক্লাস 3-তে নিয়ে যাবে, ক্লাস 4-এ নিয়ে যাবে। এভাবে আস্তে 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 তোমাকে দিয়ে পৃথিবীর যত খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজ তোমাকে দিয়ে করাবে, বুঝলা? এজন্যই যে জিনিসটা করতে হবে, আমাদের কখনো হতাশ হওয়া যাবে না। যখনই তোমার হতাশ আসবে, হতাশাগ্রস্ত হওয়ার উপক্রম তুমি হবা, তখনই তুমি জাস্ট একটা কথা ভাববা যে আমি যদি হতাশ হই তার মানে আমি এটা শয়তানের পাল্লায় পড়তেছি, শয়তান আমাকে তার স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে। আমি যদি ভর্তি হয়ে যাই তার মানে আমি শয়তানের সাথে কাজ করা শুরু করে দিলাম, এবং আমাকে দিয়ে শয়তান তখন বিভিন্ন রকমের খারাপ কাজ করাবে। সো এটা মনে রাখবা, এটা মনে রাখলে দেখবা যে হতাশা যখন আসবে অ্যাটলিস্ট এটা ভাবলে তোমার আর হতাশ লাগবে না। ঠিক আছে, তোমার হয়তো বা খারাপ লাগবে, মন খারাপ লাগবে, বাট হতাশ খুব একটা লাগবে না। ওকে, এটা মাথায় রেখো। এম আর ডাব্লিউ কি এক? মানে এখানে আসলে আমরা এম আর ডাব্লিউ এক ধরে নিয়েছি। আচ্ছা যাই হোক, তাহলে ভাই দেখো এই ম্যাথটা আমি করে দেই। সুন্দর করে বুঝবা, সুন্দর করে বুঝবা, একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ হয়ে যাবে। দেখো, প্রথমে আমি ডাটাগুলো তুলবো, বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিলিমিটার মার্কারি চাপে এত গ্রামের একটি গ্যাস এত লিটার আয়তন দখল করে আছে। তার মানে তোমার কি কি দেওয়া আছে সেটা একটু নোট করো। তাপমাত্রা দেওয়া, টেম্পারেচার কত,
20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত হবে 273 যোগ করলে এটা হয় 293 কেলভিন, তাই না? এই প্রেসার কত? প্রেসার হচ্ছে 740 মিলিমিটার মার্কারি। ওকে, আচ্ছা, তো প্রেসারটা এখানে কিসে দেওয়া বলো তো? মিলিমিটার মার্কারিতে। বাট আমি তোমাকে কি বলেছি দেখো, যে তুমি যদি কাজ করো তাহলে কি নিয়ে কাজ করবা? আমি একটু যাই সেইখানে। আমি বলেছি আর এর মান যখন তুমি এইটা নিবা তখন প্রেসারটা নিবা হচ্ছে এটিএম এককে, আয়তন নিবা লিটার এককে। আর যদি তুমি আর এর মান এটা ইউজ করতে চাও তাহলে এটা নিবা প্যাসকেলে, এটা নিবা মিটার কিউবে। তো আমরা ওই ম্যাথে দেখব আসলে চাপটা কিন্তু আমার এটিএম এও নাই, প্যাসকেলেও নাই, কিসে আছে? মিলিমিটার মার্কারিতে আছে। তাহলে আমাকে চাপটা অবশ্যই পরিবর্তন করতে হবে। তার আগে আমরা দেখি আয়তনটা কিসে আছে। দেখো আয়তনটা আছে মিলিলিটারে। তাহলে আগে আমি একটু আয়তনটা লিখে ফেলি। দেখো আয়তনটা হচ্ছে 400 ml। তাহলে এমএল থেকে আমি খুব সহজেই কিন্তু লিটার বানিয়ে ফেলতে পারি, 0.4 লিটার। তাহলে আয়তনটা আমি লিটারে নিলাম। তাহলে এবার বলো দেখি চাপটা কিসে নিতে হবে? চাপটা নিব আমি প্যাসকেলে, সরি এটিএম এককে, তাই না? চাপটা নিব এটিএম এ। তাহলে কি ছিল বলো দেখি? এক এটিএম মানে ছিল 760 মিলিমিটার মার্কারি। প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে এটা পড়ানো হয়েছে, খাতাটা খুলে একটু দেখো। এক এটিএম মানে হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। তাহলে এত এটিএম এ কত মার্কারি হবে? তাহলে তুমি চাইলে এটা ঐকিক নিয়ম করে বের করে ফেলতে পারো। চলো আমি তোমাকে একটু বের করেই দেই ঐকিক নিয়মে, যেহেতু তোমরা ফার্স্ট টাইমার। তো 760 মিলিমিটার মার্কারি এটা মানে হচ্ছে কত ভাই? এটা মানে হচ্ছে 1 এটিএম। তাহলে 1 মিলিমিটার মার্কারি, তাহলে 1 মিলিমিটার মার্কারি মানে হবে 1 ডিভাইডেড বাই 760 এটিএম। তাহলে 740 মিলিমিটার মার্কারি এটা মানে কত হবে? 740 ডিভাইডেড বাই 760 এটিএম। ভাই সিম্পল ঐকিক নিয়ম করেছি, শুধুমাত্র ঐকিক নিয়ম। তাহলে কত মিলিমিটার, কত এটিএম হয় তাহলে বলো দেখি? 740 ভাগ 760, 0.9 সামথিং হবে, 0.97, 0.97 এটিএম। তার মানে এত মিলিমিটার মার্কারি যেটা, সেটা মানে হচ্ছে 0.97 এটিএম। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো তো ভাই, আমার চাপ এটিএম এ দেওয়া আর আমার আয়তন দেওয়া হচ্ছে লিটারে, বের করে নিয়েছি আমি আমার মতো করে নিয়েছি। এখন তুমি বলো তো, তাহলে আমি যে আর এর মান নিব, আর এর মান কত নিব? তোমরা তো খুব ভালো বাচ্চা, তোমরা তো পেরে যাও, বলো। আমি জানি তোমরা পেরে যাবা। তাহলে আর এর মান কত নিব? আমি বলেছি যে এটিএম আর লিটার যখন আমরা পেয়ে যাব তখন আমরা আর এর মান কত নিব? 0.0821, তাই না? তাহলে আর এর মান আমরা কত নিব? 0.0821 এককটা লিখে ফেলবা। ওকে, তাহলে আর এর মানও পেয়ে গেছি। ওকে, আর আর কি দেওয়া? এই যে দেখো ডাব্লিউ দেওয়া আছে, যে কতটুকু গ্যাস আছে, কত? 0.842 গ্যাস, এতটুকু গ্রাম। তাহলে ডাব্লিউ কত? 0.842 এত গ্রাম। তাহলে ডাব্লিউ আমরা পেয়ে গেছি। আমাদের কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে গ্যাসটার আণবিক ভর কত। তা আণবিক ভর মানে কি ভাই? আণবিক ভর মানে হচ্ছে এম কত, এম কত। তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের মাদার ফর্মুলা ছিল পিভি ইকুয়াল এন আর টি। তাহলে পিভি ইকুয়াল এন মানে কি? এন মানে হচ্ছে ডাব্লিউ বাই এম, আর টি আমার লাগবে এম। তাহলে এমটা এপাশে আসবে, পিভিটা নিচে চলে আসবে। তাহলে এম ইকুয়াল ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। হ্যাঁ এই তো হাফসা, সাবাস, গুড। এই হাফসা মেয়েটা অনেক ভালো পারে, মানে ও হচ্ছে সবার আগে উত্তর দেয়। আরো অনেকেই পারে আমি জানি, আরো অনেকেই পারে। ও রিফা অনেক আগে থেকে মেবি উত্তর দিচ্ছে, বা আরো কয়েকজন অনেক আগে থেকে, যে বাবুর অনেকক্ষণ আগে থেকে উত্তর দিচ্ছে। দেখি তোমাদের উত্তরটা ঠিক হয় কিনা। তাহলে বলো তো ডাব্লিউ কত? 0.0821।
আর কত, আর এর মান 0.0821 তো আর এর মান 0.842 আর এর মান 0.0821, টেম্পারেচার কত 293, আর নিচে কত দিয়ে ভাগ দিব, চাপ হচ্ছে 0.97, আয়তন হচ্ছে 0.4 লিটার। তাহলে এম এর মান কত 52, তাই না? আমি একটু করে দেখি। হ্যাঁ 52.2, 52.20। এটার একক হচ্ছে গ্রাম পার মোল, আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। তাহলে হয়ে গেল উত্তর, ডান। ভাই ম্যাথ কিন্তু খুবই সহজ, ওই যে বললাম আমি তোমাকে যা থিওরি বলছি, আমি তোমাকে যা কথা বলছি, এগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে ম্যাথ কিন্তু আসলে কোনো বিষয় না, তুমি যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা, যে কোনো ম্যাথ। প্রশ্ন লিখবো ও তুমি ফাঁকা রাখতে পারো, যখন অ্যানোটেড স্লাইডটা পেয়ে যাবা অ্যাপে তখন তুমি প্রশ্নটা লিখে ফেলো, ঠিক আছে? আর এখন শুধু সলভটা লিখো। বলো ক্লিয়ার কিনা? স্টেপ বাই স্টেপ করবা, তাড়াহুড়ার কোনো দরকার আছে বলো? তাড়াহুড়ার কিন্তু কোনো দরকার নাই, তুমি স্টেপ বাই স্টেপ করলে এই ম্যাথগুলো অনেক ইজি। আচ্ছা চলো আমি আরেকবার রিপিট করি। এত ডিগ্রি তাপমাত্রায় এত মিলিমিটার চাপে এত গ্রামের একটি গ্যাস এত আয়তন দখল করে আছে, ঠিক আছে? তার মানে তোমার ভি দেওয়া, ডাব্লিউ দেওয়া, প্রেসার দেওয়া, টেম্পারেচার দেওয়া। তো টেম্পারেচারটা কেলভিনে নিয়ে ফেলো, টেম্পারেচারটা কেলভিনে নিয়ে ফেলো। আয়তনটা 400 ml লিটারে নিয়ে ফেললাম, প্রেসারটা হচ্ছে 740 মিলিমিটার মার্কারি। তাহলে ওই যে বললাম লিটার যেহেতু, তাহলে আমরা এখন এটিএম এ নিয়ে যাব। তাহলে আমরা জানি 1 এটিএম সমান এত মিলিমিটার মার্কারি, তাহলে 760 মিলিমিটার মার্কারি সমান এত। সোজা ভাষায় বলি, মিলিমিটার মার্কারি দেওয়া থাকলে কত দিয়ে ভাগ দিবা, 760 দিয়ে ভাগ দিবা। মিলিমিটার মার্কারি দেওয়া থাকলে 760 দিয়ে ভাগ দিবা, তাহলে তুমি এটিএম পেয়ে যাবা। বুঝলা? মিলিমিটার মার্কারি দেওয়া আছে 740, 760 দিয়ে ভাগ দিবা, এটিএম পেয়ে গেলা। তাহলে এটিএম পেয়ে গেলা। আর আর এর মান তাহলে কত, এটা এটিএম এটা লিটার, তাহলে আর এর মান 0.0821। আর ডাব্লিউ তো দেওয়াই আছে, এত গ্রাম একটি গ্যাস, তার মানে ভর এত। আণবিক ভর চেয়েছে, তো তুমি জানো হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন মানে ডাব্লিউ বাই এম, এম দরকার, এমটা এই পাশে চলে গেল, পিভিটা নিচে চলে আসলো, তাহলে এম ইকুয়াল ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। ডাব্লিউ এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, পি এর ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, সবগুলো ভ্যালু বসাই ফেলো, তুমি মান পেয়ে গেলা। আদিত্য তোমার যে ম্যাথটা সেটা থিওরিটা আমাকে আগে করাতে হবে, ওকে? আমি মাথায় রাখতেছি, ওটা নেক্সটে দেখবো না আমি, সমস্যা নাই, টেনশন নিও না কোনো। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 77/76 এটিএম চাপে এত লিটার আয়তনে কতটি মিথেন গ্যাসের অণু আছে? করে ফেলো। এগুলা করতে কিন্তু 1 মিনিট লাগে, 1 মিনিটও লাগে না, আমি ক্যালকুলেটরে করে ফেলি এগুলা। তো দেখো ভাই, তোমার অণু বের করতে হবে, মানে এন বের করতে হবে, ঠিক আছে? এন বের করতে হবে, হ্যাঁ ডাব্লিউ সবসময় গ্রামে নিবা। তাহলে টেম্পারেচার কত দেওয়া ভাই? টেম্পারেচার দেওয়া হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন। 300 কেলভিন। চাপ কত? চাপ হচ্ছে 77 ডিভাইডেড বাই 76 এটিএম। ওকে, আয়তন কত? 20 লিটার। তাহলে আর এর মান কত নিব বলো? এই আর এর মান কত নিব? এই যে এই জায়গাটা অনেকে বুঝতে পারে না, আর এর মান কত নিব? এখানে এটিএম এখানে লিটার, তাহলে আর এর মান কত নিব? 0.0821, সিম্পল, ঠিক আছে? মানে এসআই একক নাকি সিজিএস একক নাকি এফপিএস নাকি এমকেএস, এত মাথা খারাপ করার দরকার নাই। এটিএম লিটার 0.0821, ঠিক আছে, সিম্পল। তাহলে
0.0821 এককটা বসায় ফেলবা। আমার দরকার হচ্ছে কি অনুসংখ্যা, মানে n কত, n কত। ওকে, তো তুমি এটা করে ফেলো। তো তুমি কি জানো, পিভি ইকুয়াল nRT। তাহলে পিভি ইকুয়াল n মানে কত, n ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার কত 23 RT। তাহলে n এর মানটা কত হবে, তাহলে n ইকুয়াল হবে কি হবে বলতো, এই যে এতটুকু এটা গুণ হবে RT দিয়ে ভাগ হবে, জাস্ট এটা এপারে পার করো RT টা দিয়ে ভাগ করে দাও। তাহলে P ইন্টু ভি ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই RT, তাই না? তাহলে P এর মান কত, P এর মান 77 ডিভাইডেড বাই 76, ভি এর মান কত 20, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.0821, টেম্পারেচার কত 300। এটা করলেই তুমি পেয়ে যাবা কতগুলো অণু আছে। তাহলে n কত বলো, 4.96 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এরকম আসে। আচ্ছা, তাহলে এটাই, তাও আমি করে দেখি। তোমাদেরকে বিশ্বাস করি বাট অন্ধ বিশ্বাস করি না, এটাই সমস্যা আর কি। 20 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 0.81 ইন্টু 300, 4.96 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 96 বা 95 একটা দিলেই হলো, কোনো সমস্যা নাই। তাহলে এতটি মিথেন অণু। কারো কোনো প্রবলেম আছে বলো? ইজি না ম্যাথগুলো, বলো ম্যাথগুলো অনেক ইজি না? অনেক ইজি। আমি একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, মানে এই জিনিসটা আমি রেগুলার দেখছি, এই যে আজকেও ক্লাসে অনেকে বলছে ভাই মোটিভেশন দেন, মোটিভেশন দেন, মোটিভেশন দেন। আমি আমি তোমাদেরকে কেন জানি এটা বুঝাইতে পারতেছি না যে ভাই কেন হয়। আবারও বলছি, বারবার বলছি, কেন রে ভাই মোটিভেশন কেন লাগবে? তোমার হাত নাই, আছে। তোমার মাথা নাই, আছে। চোখ নাই, আছে। কান নাই, আছে। ব্রেইন নাই, আছে। তো এত কিছু থাকার পরেও তোমার আরেকজনের মোটিভেশন কেন লাগবে? দরকার আছে? নাই। ঠিক আছে, আর এই যে তুমি আমাকে এখন বললা যে ভাই মোটিভেশন দেন, কারণ আমি যদি কোনো মোটিভেশন দেই তাহলে এটা হবে ফেক, ফেক জিনিস। বুঝতে পারো নাই? তুমি আমাকে বললা শিশির ভাই মোটিভেশন দেন, তাই আমি এখন ভাববো ওরে ভাই আমার কাছে মোটিভেশন চাইছে, তাহলে আমি কি করবো, ইনস্ট্যান্ট কিছু বানাবো, কি বলা যায়, কি বললে ওর ভাল লাগবে। তো এই যে আমি বানাবো, এই কথাটা কিন্তু বানায় আসবে আমার ভিতর থেকে। বোঝো না বিষয়টা কেন তোমরা? বোঝো এই জিনিসটা, তোমরা বোঝো, আসলে বোঝো তোমরা, বাট কেন জানি তাও তোমাদের শুনতে ভাল লাগে। এই যে মোটিভেশন চাইবা, আমি বানায় বলবো, হ্যাঁ এই হইছে, এই করো, ওই করো, এই করলে তুমি দুনিয়া ভাঙে ফেলতে পারবা, এই করলে তুমি দুনিয়া উড়াই ফেলতে পারবা, হ্যাঁ সাকসেস ইজ কি, মানে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, হ্যাঁ এগুলো কথা বলবো, তো তখন তোমার খুব ভালো লাগবে। মাই গড, না এসব বাদ। ঠিক আছে, তোমাকে পড়তে হবে, সোজা কথা। স্টুডেন্ট পড়ো, পড়ো, নিজেকে নিজে মোটিভেট করো। ঠিক আছে, নিজের হেল্পিং হ্যান্ড নিজে হও, সিম্পল। কেউ তোমারে খাওয়াই দিবে না, কেউ তোমারে শিখাই দিবে না, কেউ তোমারে মানে কিছুই করে দিবে না, তোমারে ওই কথা পর্যন্তই দিবে মানুষ। বুঝতে পারলা? তোমাকে যে মোটিভেট করবে, ঠিক আছে, মনে করো আমি যখন, মানে আমরা যখন বুয়েটে পড়তে যাই, ফার্স্ট ক্লাসে আমাদের স্যার আসছিল, স্যারের নাম বলছি না। স্যার আমাদেরকে ফার্স্ট ক্লাসে একটা কথা বলেছিল যে তুমি যখন কর্মক্ষেত্রে যাবা, ওয়ার্ক ফিল্ডে যাবা, তখন কেউ তোমাকে হেল্প করবে না, কাজ কিভাবে করতে হয় এটা তোমাকে কেউ শিখাই দিবে না। তো স্যার একটা কথা বলেছিল যে আমি তোমাদেরকে পড়াবো না, আমি ক্লাসে তোমাদেরকে কিছুই পড়াবো না, কারণ আমি জানি যে আমি যদি না পড়াই তাও তোমরা পড়ে ফেলতে পারবা, তোমরা নিজেরাই পড়ে ফেলবা এবং তোমরা কিন্তু ফুল মার্কসও পাবা অনেকে। স্যার বলেছিল,
আমরা ভাবলাম কি রে ভাই, বুয়েটের স্যার বেতন নেয়, এ কথা কেন বললো? পড়ানো তো ওনার দায়িত্ব। বাট এই যে 2.5 বছর গেল না, 2.5 বছরে স্যারের কথা হাড়ে হাড়ে টের পাইছি আমরা। যে এই যে স্যার যে একটা অভ্যাস প্রথম দিনে বলে দিল যে এখানে কেউ তোমাকে হেল্প করবে না, কেউ তোমাকে বোঝাই দিবে না, কেউ তোমাকে শিখাই দিবে না, এটাই রিয়ালিটি। কোথাও কেউ তোমাকে শিখাই দিবে না। যদি কোথাও কেউ তোমাকে শিখাই দেয়, সেখানে তার স্বার্থ আছে। এই যে আমি তোমাকে পড়া শিখাই দিছি, কেন শিখাই দিছি ভাই? কেন শিখাই দিছি? টাকা পাই আমি এখানে তোমাকে পড়া শিখাই, সিম্পল কথা। বোঝো নাই? আরেকটা জিনিস আছে, আমার পড়াইতে ভাল লাগে, পড়াইলে আমার ভাল লাগে, সময় কাটে, হ্যাঁ, আমার মেন্টাল স্ট্রেস কমে। সো আমার দুই দিকে বেনিফিট, আমি টাকাও পাই, আবার আমার মেন্টাল স্ট্রেসও কমে, আমার ভাল লাগে, আমার এটা ভালো লাগার সময় পার হয়। তো আমার দুই দিকে বেনিফিট। কথা বুঝতে পারছো? সো নিজেকে ওইভাবে তৈরি করো যাতে কারো দরকার না পড়ে, একাই যাতে এনাফ হও নিজের জন্য। এটাই এটাই বাস্তবতা। বুঝে যাবা, এক না একদিন বুঝে যাবা। ঠিক আছে? এইটা করি, চলো। একটু ছোট ছোট ট্রিক্স আছে, বাকি সব ম্যাথ কিন্তু একই। ছোট 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 কিছু ট্রিক্স পাবো আমরা। ভাই আপনি চার্লস অ্যাভোগ্রেডো গে লুসাকের ম্যাথ করার নাই? আরে কে এটা রে বাবা রে, হায় আল্লাহ, কই যাব আমি? নাকি চার্লসের অ্যাভোগ্রেডো আর গে লুসাকের ম্যাথ করা নাই? কাম সারছে। এই তুমি ক্লাস করছো? প্রত্যেকটার ম্যাথ করানো হচ্ছে। ওকে চলো, এটা দেখো, গ্রাফ দিয়েও ম্যাথ করাইছি ভাই তোমাদের। আচ্ছা দেখো, এখানে কিলো প্যাসকেলে চাপটা দেওয়া, টেম্পারেচারটা দেওয়া, আয়তনটা দেওয়া সেন্টিমিটার কিউবে। এখন তোমাকে অ্যাকচুয়ালি বুঝতে হবে যে তুমি কোন দিকে যাবা। এই ম্যাথটা আমরা দুই ভাবে করতে পারি। হ্যাঁ, আমি তোমাদেরকে দুই ভাবে করে দিব, তোমরা একটু সুন্দর করে ধৈর্য নিয়ে দেখবা। দেখো, আমি দুই ভাবে করতে পারি, খেয়াল রাখো। চাপ কত? আচ্ছা, আগে প্রথমে টেম্পারেচারটা লিখি, কারণ টেম্পারেচার আমার দুই ক্ষেত্রে সেম, 37°C। আমরা ক্লাসটা আমাদের 10-15 মিনিট বেশি হবে, ঠিক আছে? হয়তোবা আমরা 8:15 বা 8:10 এরকম টাইমে আমরা ক্লাস শেষ করবো। ওকে, টেনশন নেওয়ার কারণ নেই। তো 37°C মানে ভাই কত বলো দেখি? মানে হচ্ছে এটা 310 কেলভিন। প্রেসার কত? প্রেসার হচ্ছে 102.4 কিলো প্যাসকেল। তো আমরা কিলো প্যাসকেল না রেখে হয় প্যাসকেলে নিব, না হয় কিসে নিব, না হয় এটিএম এ নিব। সরি, হ্যাঁ, হয় প্যাসকেল না হয় এটিএম, দুইটার একটা, আমরা মাঝামাঝি কিছুতে রাখবো না। ওকে, হয় প্যাসকেলে নিয়ে চলে যাব, না হয় এটিএম এ নিয়ে চলে যাব। তো আমি দুইটাই করছি, দুইটা খেয়াল করো। তো এটাকে যদি আমরা প্যাসকেলে নিতে যাই, তাহলে কিলো মানে কি 1000 দিয়ে গুণ হবে, তাহলে 102.4 ইন্টু 10⁻³ এত প্যাসকেল। এটা হচ্ছে চাপ, এটা হচ্ছে কি চাপ, এত প্যাসকেল। আচ্ছা, এবার একই সাথে ধরো টেম্পারেচার কত? 310 কেলভিন। পি মানে কত? পি মানে হচ্ছে 102.4 কিলো প্যাসকেল। ওকে, আচ্ছা খেয়াল রাখো, এদিকে শোনো, এদিকে শোনো। পি এর মান হচ্ছে 102.4 কিলো প্যাসকেল। এখন আমি চাচ্ছি এটিএম এ নিতে। মনে আছে? মনে আছে 1 এটিএম সমান কত কিলো প্যাসকেল ছিল? 101.325 কিলো প্যাসকেল এটা ছিল। 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে এই কিলো প্যাসকেলটাকে আমরা কি করব? এখানে ভাগ দিয়ে দিলেই এটিএম পেয়ে যাব। বুঝলা? আবার এটা সমান কত ছিল? 760 মিলিমিটার মার্কারি।
তাহলে যখন আমাদের মিলিমিটার মার্কারি থাকবে তাকে ভাগ দিব 760 দিয়ে, যখন কিলো প্যাসকেল থাকবে তখন আমরা ভাগ দিব 101.325 দিয়ে, 0.325 দিয়ে, তাহলে আমরা এটিএম পেয়ে যাব। তাহলে এটা সমান কত এটিএম হবে? 102.4 ডিভাইডেড বাই 101.325 এটিএম। তাহলে কিলো প্যাসকেলকে কত দিয়ে ভাগ দিলাম? 101.325 দিয়ে ভাগ দিলাম। ওকে, তাহলে এটা কত হবে বলো? কত এটিএম হয়? 1 পয়েন্ট সামথিং হবে আর কি। 102.4 ডিভাইডেড বাই 101.325, 1.01 এটিএম, 1.01 এটিএম চাপের মান। ওকে, আয়তন কত? আচ্ছা, এবার খেয়াল করো, আয়তন 590 সেন্টিমিটার কিউব, 590 সেন্টিমিটার কিউব। এখন খেয়াল করো ভাই, এটা যখন প্যাসকেলে, তাহলে যখন প্যাসকেলে চাপ থাকবে আয়তন তখন কিসে নিব বলো দেখি? প্যাসকেল যখন কি হবে, চাপ যখন প্যাসকেলে থাকবে, আয়তন তখন কিসে নিব? আয়তন তখন কিসে নিব বলেছিলাম বলো? রেটিনা সরকার, ওরে বাবা সুন্দর নাম। মিটার কিউবে, মিটার কিউব। হ্যাঁ, তাহলে আমাদের মনে আছে কিনা ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁻6 মিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এটা সমান কত হবে? 590 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। 590 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব, তাই না? তাহলে এটা হচ্ছে ভি এর মান। আর এই পাশে ভি এর মান কত হবে? এখানে লিখো ভি ইকুয়াল 590 সেন্টিমিটার কিউব। এই মনে আছে 1 সেন্টিমিটার কিউব মানে যেটাই সেন্টিমিটার কিউব সেটাই হচ্ছে মিলিলিটার। প্রথম দিনের, একদম প্রথম দিনের খাতা দেখো, দিস ইজ বেসিক, আমি তোমাকে আগে পড়ায় আসছি এগুলো। তাহলে এটা মানে হচ্ছে 590 মিলিলিটার মানে 0.59 লিটার। তাহলে এটা হচ্ছে লিটার এককে, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে ভাই বলো দেখি, ও ডাব্লু দেওয়া আছে এখানে, ডাব্লিউ কত? 0.762 গ্রাম। সেম, ডাব্লু হচ্ছে 0.762 গ্রাম। তাহলে এগুলো আমরা করেছি প্যাসকেলে মিটার কিউবে, এখানে আমরা করেছি এটিএম লিটার। দুইটা ভ্যালু বসালে তোমার মান সেম আসবে, মান একই আসবে। তো বলো তো, যদি আমি এই ডাটাগুলো নেই, ধরো এটা হলাম সেট 1, এই ডাটা সেট 1, আর এখানে হলাম ডাটা সেট 2, এটা হচ্ছে ডাটা সেট 2, সেট 2। তো ধরো সেট 1 দিয়ে যদি আমি ম্যাথ করতে চাই তাহলে কিভাবে করব? ধরো সেট 1 দিয়ে ম্যাথ করছি, সেট 1, সেট 1 দিয়ে ম্যাথ করছি, আণবিক ভর চাইছে তাই না? তাহলে ওই যে পিভি ইকুয়াল ডাব্লিউ বাই এম আর টি, তাহলে এম ইকুয়াল ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই এম, সরি ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। তাহলে বলো ডাব্লিউ কত? 0.762, 0.762। আর এর মান কত নিব ভাই? সেট 1 এর জন্য আর এর মান কত নিব বলো? বলো, সেট 1 এর জন্য আর এর মান কত নিব? 8.314 এক্স্যাক্টলি, কারণ প্যাসকেলে আছে মিটার কিউবে আছে। তাহলে 8.314। টেম্পারেচার কত? 310, তাই না? ওকে, পি কত? পি হচ্ছে এত প্যাসকেল, 102.4 ইন্টু 10⁻³ আর 590 ইন্টু 10⁻⁻6। তাহলে এটার উত্তর কত আসে?
উত্তর কত আসে বলো, করো দেখি। 0.762 ইন্টু 8.314 ইন্টু 310 102.4 ইন্টু 10⁻³ ইন্টু 590 ইন্টু 10⁻⁻6 32.5। তাহলে m ইকুয়াল 32.5 গ্রাম পার মোল। তাহলে এটা হচ্ছে সেট 1 দিয়ে যখন করছি। তাহলে সেট 2 দিয়ে যদি করি আমার উত্তর সেম আসবে না? সেট 2 দিয়ে যদি করি উত্তর কিন্তু সেম আসতে হবে, না আসলে বুঝতে হবে গড় মিলাচ্ছে। তাহলে সেট 2 দিয়ে করি, চলো 100% সেম আসবে। তাহলে সেট 2, তাহলে ফর্মুলা আমাদের এটাই, m ইকুয়াল টু WRT বাই m, সরি PV, WRT ডিভাইডেড বাই PV। তো W কত? 0.762, আর এর মান কত? এবার আর এর মান কত হবে ভাই? ATM লিটার, এবার আর এর মান কত নিব? 0.0821, তাই না? এবার আর এর মান 0.0821। টেম্পারেচার কত? 310, সেম। চাপ কত? চাপ হচ্ছে 1.01। আয়তন কত? 0.59। তাহলে এখানে কত আসে এম এর ভ্যালু? ক্যালকুলেট করলে কত আসে? 0.762 ইন্টু 0.0821 ইন্টু 310 32.5, মানে একটু কম বেশি আসে, 32.54 আসে, বাট এটাকে আমরা 5ই লিখতে পারি, এত গ্রাম পার মোল। তাহলে বোঝা গেল আসলে আর এর মান নিয়ে তোমরা প্যারা খাবা না, যেভাবেই করো না কেন সেম আসবে, বাট তোমাকে প্রেসার আর ভলিউমটা চেঞ্জ করে নিতে হবে। বুঝতে পারলা? প্রেসার আর ভলিউমটা চেঞ্জ করে নিতে হবে। (6.023 ইন্টু 10⁻23) এটা কিসের মান? এটা অ্যাভোগাড্রো সংখ্যা। ক্লিয়ার কিনা বলো? গুড। তো চলো আমরা আরো কিছু ম্যাথ দেখি। 3টা ম্যাথ আমরা করে ফেললাম কিন্তু অলরেডি, 1টা 2টা 3টা। এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা হচ্ছে হোমওয়ার্ক। দেখো সবকিছু দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক। ওকে, স্ক্রিনশট নাও জলদি, হোমওয়ার্ক। এটারে চাপ নির্ণয় করতে হবে, চাপ নির্ণয় করতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ডান। ওকে, ওকে, এই ম্যাথটা হবে আজকের লাস্ট ম্যাথ এবং বাকিগুলো দিয়ে দিব হোমওয়ার্ক। ওকে, এই ম্যাথটা হবে আজকের লাস্ট ম্যাথ, বুয়েট 9-10। খুব সুন্দর একটা ম্যাথ। দেখো খুব সুন্দর ম্যাথ কিন্তু এটা বুয়েটের ম্যাথ। এটা যদি কেউ পারো তাহলে ভাববা বুয়েটে চান্স পেয়ে গেছো। বুঝলা? আমরা এরকম ফিল হইতো আগে যে লাইক ইন্টারে থাকা অবস্থায় বুয়েটের কোনো ম্যাথ পেরে গেলে কি যে ভালো লাগতো ভাই। হ্যাঁ, মানে বুয়েটের প্রতি এত ভালো লাগা কাজ করতো, মানে এত একটা ফ্যাসিনেটিং ছিলাম বুয়েটের প্রতি, বা এত ফ্যাসিনেশন কাজ করতো ইন্টারে থাকা অবস্থায়, মানে বুয়েট মানে ভাই মাই গড, বুয়েট অন্য একটা জিনিস মনে করতাম, তাই না? মানে ওই যে বললাম যে কোনো একটা জিনিস যতক্ষণ পর্যন্ত আমরা না পাই ততক্ষণ পর্যন্ত ওইটার প্রতি আমাদের একটা কেমন একটা অ্যাট্রাকশন কাজ করে না। পাওয়ার পরে আসলে কিছুদিন ভাল লাগে, তারপরে আস্তে আস্তে মনে হয় দূর ধুৎ, কি এমন জিনিস না পাইলেও হইতো, তাই না? বাট এমন কিছু না, বুয়েটে পাইলে তুমি বেশ রেসপেক্ট পাবা আর কি, এতটুকু বলা যায়। বাট বাকি হচ্ছে তুমি কিভাবে নিজেকে কন্ট্রোল করবা, নিজেকে মেনটেন করবা, সেটা তোমার বিষয়। বাট বুয়েট বলো, ঢাকা মেডিকেল বলো, এগুলোর একটা আলাদা রেসপেক্ট আছে। বাট এগুলো বাদে বাকিদের যে রেসপেক্ট নাই আমি সেটা বলছি না, তাদেরও রেসপেক্ট আছে, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রেসপেক্ট আছে এবং সবাইকে আমাদের রেসপেক্ট করতে হবে। এই মনীষা বলে বুয়েটে কি মেয়েরা পড়তে পারে? বুয়েটে মেয়েদের
10 তলা উঁচু একটা হল আছে। কয়তলা বলো তো? 10 তলা উঁচু, এবং হলে আবার লিফটও আছে। বেশ সুন্দর একটা হল, 5 স্টার হল। বুঝলা? বুয়েটে মেয়েদের সংখ্যা কম, যে কারণে বুয়েটের মেয়েরা রাজার হলে থাকে। বুঝলা? আচ্ছা, দেখো এখানে বলছে একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য দেওয়া, প্রস্থ দেওয়া, উচ্চতা দেওয়া। তো ভাই বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে কি পাওয়া যায় বলো তো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে আয়তন পাওয়া যায়, তাই না ভাই? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া থাকলে আয়তন পাওয়া যায়। পরীক্ষা কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে, মানে ডাব্লিউ চাইছে, ডাব্লিউ ডাব্লিউ, তাই না? ওকে, বাতাসের তাপমাত্রা দেওয়া, আণবিক ভর দেওয়া। ওকে, ভালো কথা। চলো দেখি কি অবস্থা হয়। ইয়া দিলে ভালো হইতো, চাপটা দরকার ছিল, বাট চাপ কেন জানি দেওয়া নাই, বুঝলাম না। হ্যাঁ, বলো তো কি একটা অবস্থা, চাপ কেন দেওয়া নাই? তো টেম্পারেচার কত? তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে কত? 303 কেলভিন। আর এম কত? এম হচ্ছে 29। তো 29 এটা কিন্তু গ্রাম পার মোল। আণবিক ভর সবসময় গ্রাম পার মোলে থাকে, গ্রাম পার মোল। আয়তন কত? আয়তন কত হবে রে ভাই? 20 গুণ 10 গুণ 5, 20 গুণ 10 গুণ 5। এখন একদল গাধা বলবে যে ভাই এটা তো ঘরের আয়তন, তো ঘরের আয়তনকে আপনি গ্যাসের আয়তন কেন বলছেন? আরে ওই যে ছোটবেলায় পড়ে আসছো। কি পড়ে আসছো? যে গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে। পড়ে আসছো না? গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন দখল করে। আর তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নাই, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। আর গ্যাসের আয়তন কি? যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আয়তন দখল করে। তার মানে যে ঘরের মধ্যে রাখা হবে সেই ঘরের আয়তনই দখল করবে গ্যাস। তার মানে ঘরের আয়তন যাহা তাহাই বাতাসের আয়তন, সিম্পল। আরে ঘরও একটা পাত্র, ঘরের ভিতরে বাতাস আছে না? তাহলে এই কত, 5 50 50 10, তাহলে 1000 নাকি? 1000 মিটার কিউব, তাই না? 1000 মিটার কিউব। আচ্ছা, চাপ দেওয়া নাই, তাহলে কি করব ভাই বলো তো? চাপ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা মানে অ্যাটমসফেরিক প্রেসার ধরবো, মানে নর্মাল চাপটা ধরবো। তাহলে চাপ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা ধরবো 101.325 প্যাসকেল, এটা ধরবো। চাপ যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা 101.325 ধরেই করব। ওকে, আচ্ছা, তাহলে বলো তো আর এর মান কত হবে ভাই? এটা মিটার কিউব, এটা প্যাসকেল, তাহলে আর এর মান হবে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে বলো পিভি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস, মানে ডাব্লিউ দরকার, তাই না? আমার দরকার ডাব্লিউ। তো বলো তো ডাব্লিউ কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু পিভিএম ডিভাইডেড বাই আর টি। পি কত? 101.325। এই ভি কত? ভি হচ্ছে 1000, ইন্টু এম কত? 29। আর কত? আর হচ্ছে 8.314। টেম্পারেচার কত? 303। তাহলে এখান থেকে বলো তো ভাইয়া ডাব্লিউ কত হয়? ডাব্লিউ হয় হচ্ছে 101.325 ইন্টু 1000 ইন্টু 29 ডিভাইড বাই 8.314 ইন্টু 303। তাহলে এটা আসে হচ্ছে 1166438.811। এটা কিন্তু গ্রাম। এখানে যেটা পেলা সেটা কিন্তু গ্রাম এককে, গ্রাম। কারণ কি? কারণ এই এককটা হচ্ছে গ্রামে, আণবিক ভরটা হচ্ছে গ্রাম এককে থাকে। তাহলে তুমি যে উত্তরটা পাবা সেই উত্তরটা হচ্ছে গ্রাম এককে। তাহলে এবার কেজিতে নিয়ে যেতে হবে। তো কেজিতে নিয়ে যেতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করো এটাকে, ভাগ 1000।
তাহলে 1166, তাই না? ডাব্লিউ ইকুয়াল 1166.44 ধরে নাও সোজা হিসেবে, এত কেজি। এই বাচ্চা কাচ্চারা, তার মানে এই ম্যাথের ট্রিক্স কি? এই ম্যাথের ট্রিক্স হচ্ছে এই যে 10, 20, 5, মানে আয়তনটা সরাসরি দেওয়া নাই, আয়তনটা তোমাকে বের করে নিতে হলো। দ্যাটস দ্য মেইন থিং, মানে একটু জাস্ট ঘুরাইছে, বেশি না, বুঝলা? তো এরকমই ম্যাথ থাকবে, জাস্ট তোমাকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? তুমি ভিতর থেকে ফিল করতে পারলে এই ম্যাথগুলো তোমার কাছে অনেক ইজি। পারা যাবে ভাই? বলো, কঠিন কিছু? কঠিন কিছু না কিন্তু। তো অবশ্যই অবশ্যই কিন্তু আজকে ক্লাসে রিভিউ দিয়ে দিবা ভাই, ঠিক আছে? এমন না যে এক্সপেরিমেন্ট দেখাইনি বলে আজকে রিভিউ দিবা না, ঠিক আছে? সো আজকের ক্লাসটা কিন্তু বেশ ভালো ইম্পর্টেন্ট ভাই। আগের ক্লাসে আমি যত এক্সপেরিমেন্ট দেখাই, ঠিক আছে, এক্সপেরিমেন্ট যতই দেখাই, ক্লাস কিন্তু আজকেরটা ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা অনেক ডেপথে চলে গিয়েছি অলরেডি। পিভি ইকুয়াল টু এনআরটি পড়ে ফেলেছি, পিভি ইকুয়াল টু এনআরটি পড়ে কিন্তু আমরা সরাসরি ম্যাথেও চলে গিয়েছি, এবং ম্যাথ আমরা করে ফেলেছি অলরেডি অনেকগুলো, এবং বাকি ম্যাথগুলো তোমরা করে ফেলবা। তোমাদেরকে আমি দেখাই বাকি ম্যাথগুলো কিভাবে পারবা কিনা। এই যে এই ম্যাথ পারবা না ভাই? এত তাপমাত্রায় এত এটিএম চাপে গ্যাসের ঘনত্ব কত? তো ঘনত্বের ফর্মুলা কি পড়িয়েছিলাম? রো ইকুয়াল কি ছিল? পিএম বাই আরটি। পারা যাবে না? পারা যাবে? ডালটনের সূত্র করায়নি, ডালটনের সূত্র তো পরে আছে। পারা যাবে না এটা? গ্যাসের ঘনত্ব রো ইকুয়াল পিএম বাই আরটি, তোমার পি দেওয়া আছে, তারপরে এই কই পি দেওয়া, এম তো দেওয়া, এম কত এখান থেকে পেয়ে যাবা, আর তো আর, টি তো দেওয়া, করে ফেলবা। ওকে, তাহলে এটাও হোমওয়ার্ক। এখানে আরো যত ম্যাথ আছে, কয়েকটা আছে, সবগুলো হোমওয়ার্ক। এটা করবা, বুয়েটে আসছিল এটা হোমওয়ার্ক। ঠিক আছে, সবই পারবা ভাই, এগুলা ইজি এখন। ভাই তোমার এত কিছু পড়ার দরকার নাই, সূর্যের কেন্দ্রে হ্যান ত্যান দরকার নাই। তোমার দরকার আণবিক ভর, তোমার দরকার ঘনত্ব, তোমার দরকার চাপ, এগুলা দরকার, ঠিক আছে? তুমি ডাটাতে ফোকাস করবা, ডাটা কি কি। সো এটাই হচ্ছে জিনিস ভাই, তোমাকে একটা ম্যাথ করাবো, সব ম্যাথ পারতে হবে, দিস ইজ দ্য মেইন থিং। এটা একটা শিক্ষকের কাজ, রাস্তা ধরাই দেওয়া, না মুরগি বানানো। তোমাকে আমার মুরগি বানাইতে হলে আমি প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করাই দেবো, দেখো বাবু কতে কলম, হ্যাঁ, কলম দিয়ে লিখতে হয়, করাবো না। আমি তোমাকে ক খ পড়াই দিব, উচ্চারণ শেখাই দিব, বাকিটা তুমি নিজে পড়বা, বুঝলা? ওকে, তাহলে ডান। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গ্রাহামের সূত্রের জন্য একটা পরীক্ষা আছে, এক্সপেরিমেন্টাল আছে, সো ওইটার সেটআপের জন্য আমি কেমিক্যালের খোঁজে আছি আপাতত। তো যদি আমি ওই কেমিক্যালটা পেয়ে যাই, তো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আমি তোমাদেরকে মানে এমন ভাবে পড়াবো যেটা বাংলাদেশে আর কোথাও কখনো এইভাবে পড়ানো হয় না, ঠিক আছে? যেটা আমি বাজি দিয়ে বলতে পারতেছি যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো কিন্তু ক্লাসরুমে কোথাও কেউ এভাবে দেখায় না। আর গ্রাহামের ব্যাপন সূত্র যেটা করাবো সেটা ইনশাআল্লাহ আর কোথাও এটা তুমি পাবা না, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো, নিজের জন্য করো, মানুষের জন্য করো, দেশের জন্য করো, হ্যাঁ, আর পড়াশোনা চালাই যাও, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বেস্ট অফ লাক, এবং রিভিউ দিবা, এবং হোমওয়ার্ক গুলো হচ্ছে পেইড গ্রুপে দিবা, রিভিউ শিখবো জিতবোতে দিয়ে ফেলো। ওকে, ক্লাস কেমন লাগছে না লাগছে জানাতে হবে, তো না জানালে তো আমরা বুঝবো না, হ্যাঁ, যে আসলে আমাদের পোলাপান ক্লাস কেমন ভাবে নিচ্ছে, কি হিসেবে নিচ্ছে, বুঝো নাই? তোমরা যখন আমাদেরকে জানাবা যে ভাইয়া ক্লাসগুলো এরকম হচ্ছে, তখন আমরা ওই অনুযায়ী মডিফাই করার চেষ্টা করব। ওকে, এমনিতেই আমরা তোমাদেরকে যথেষ্ট অ্যাডমায়ার করি, মানে আমরা দেখি তোমরা কি চাও না চাও, কি হিসেবে চাও। ওকে, যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। কালকেই দেখা হবে মনে হয় নাকি? কালকে পরশুদিন ক্লাস আছে আমার। ওকে, টাটা।